আবারও আমাদের আজকের এপিসোডে। তো আমরা ফিরে আসলাম এবং আমরা এখন যেটা জানিয়ে দিতে চাই আপনাদেরকে সেটি হচ্ছে যে সেই ঘটনাটি যেটা আমি বলবো যে আমার যদি কোনো সাজেশন চান যে কোন ধরনের ঘটনা শোনা উচিত বা আমার কোন ধরনের ঘটনা ভালো লাগে তাহলে বলবো যে এই ধরনের ঘটনা আমার খুব অদ্ভুত লাগে। কতটুকু ভয় পাবেন জানি না, তবে আবহাওয়াটা চিন্তা করতে হবে এরকম যে আপনার বাসাতেই ঘটেছে ঘটনাটি, আপনি হচ্ছেন এই ঘটনার মূল ব্যক্তি যার সাথে এই ঘটনাটি ঘটছে। চোখ বন্ধ করুন এবং জাস্ট কান রাখুন রেডিও ফুর্তিতে। আপনাদের সাথে ঘটনা নিয়ে আসছেন, প্রথম ঘটনা নিয়ে আসছেন ডক্টর আলিফ। আসসালামু আলাইকুম লিসেনার্স। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটি যেটি শেয়ার করবো তার আগে বলি, ফেসবুকে দেখেছি যে অনেকে জিজ্ঞেস করছে ওয়াই ইজ ডাক্তার আলিফ ভিডিওর ভিতরে। তো আমাদের ঘটনাগুলো আমাদের চারিপাশে যেরকম সিক্রেট ভাবেই ঘটে যাচ্ছে, আমিও সিক্রেট ভাবেই থাকি ঘটনাটি শেয়ার করবার সময়। তো যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে বাংলাদেশের মানে একটি জায়গার ঘটনা। আমি আগেও ভিডিওতে বলেছি যে আমি জায়গার নামটি মেনশন করব না। ইভেন আমি যার ঘটনা শুনেছি, যার কাছ থেকে শুনেছি তার নামও মেনশন করছি না। অ্যাকচুয়ালি তিনি আমার রোগী হন, তার নাম মেনশন করাটা আমার জন্য এখন ঠিক হবে না, কারণ তিনি আমাকে টোটালি তার নাম মেনশন করতে মানা করে দিয়েছেন। তো আমার যে ঘটনাটি, সে ঘটনাটিতে চলে যাই। যার ঘটনা বলছি আমি, আমার রোগী, তিনি অ্যাকচুয়ালি যে জায়গায় থাকতেন সেখানে তাদের নিজেদের একটি দোতলা বাড়ি ছিল। তো সেই বাড়ির নিচতলায় তার বাবা মা থাকতেন আর তার ছোট ভাই থাকতো, আর দোতলায় থাকতো সে, তার ওয়াইফ এবং তার মেয়ে। তো সে তার মানে ঘটনাটা যেভাবে বললেন আর কি, যে তার বাসার থেকে রিক্সা ভাড়া তো হাইয়েস্ট রিক্সাতে লাগে 15 থেকে 20 মিনিট সময়। তার দোকানে, তার একটা দোকান ছিল কনফেকশনারি টাইপের, বিশাল বড় দোকান রাসেল ভাই। তো পাশেই তার একটা বেকারি ছিল এবং বেকারিতে মানে বিস্কিট প্রোডাক্ট করতো, বিস্কিট প্রডিউস করতে আর কি, খুব নাম করা আর কি। এবং সেই জন্যই বলা যাচ্ছে না, কারণ নামটা শুনলে যে কেউ বুঝে ফেলবে যে কার কথা বলছি আমরা, রাইট? তো নাম বলছি না। তো তিনি নর্মালি রাসেল ভাই মানে তার দোকান বন্ধ করতে লোকজনদেরকে সামলে বন্ধ করে আসতে প্রতিদিন 12টা হচ্ছে এভারেজ টাইম, 12টারও বেশি বাজে মাঝে মাঝে। ওকে। তো আসলে উনি জিনিসটা এভাবে ডিসক্রাইব করলেন যে আমি সবাইকে সামলে সবার জিনিসপত্র কমপ্লিট করে বাসায় আমার যে মানে আমার যে দোকানে যে কর্মচারী সে তো দোকানে ঘুমায়, তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে তালা টালা মেরে আমি বাসার দিকে রওনা হই। তো দোকান থেকে কিছু দূর এগোনোর পরে আমি একটি রিক্সায় উঠি। তো আসলে রিক্সাটা ওনার ডেসক্রিপশনে এমন, যেটা রিক্সা ওঠার পরে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হবে। আচ্ছা, হঠাৎ করে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হবে, সে মনে হচ্ছে সে এখন পড়ে যাচ্ছে। এটা কি হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব সাইন যে আমার চারিপাশে জিনিসগুলো সব ঘোলা হয়ে যাবে, আমার রিক্সাটি কি অনেক জোরে চলবে, এবং জোরে কি বিমানের থেকেও জোরে চলবে? আমার কাছে মনে হচ্ছে আমার রিক্সা বিমান থেকেও জোরে চলছে। এত জোরে চলছে, এত জোরে চলছে, আমি বুকের বাসায় কিছু সহ্য করতে পারতেছি না, বলতেও পারতেছি না রিক্সাওয়ালাকে থামাতে। একটা সময় সাহস করে বললাম, এই আপনি একটু আস্তে যান, এবং আমার যে ভয়েস তাতে মনে হচ্ছে না সে কিছু শুনছে। হয়তো সে শুনছে বা শুনছে না, সেটা সেই ভালো বলতে পারবে, কিন্তু রিক্সার যে স্পিড সেটা তো থামছে না, আর রাস্তাও তো শেষ হচ্ছে না। তাহলে আমি কোথায় যাচ্ছি? আমি চারিপাশে ঘুরছি নাকি, বা আমি অন্য জগতে আছি, নাকি এটা হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব কোনো সিগন্যাল? আমি জানি না। আমার উনি যেভাবে বললেন যে আমি এগুলি সম্বন্ধে অবগত না, আমার আগে কখনো হার্ট অ্যাটাক হয়নি, আমার কাছে মনে হচ্ছে এবার মনে হয় হার্ট অ্যাটাক হবে। আমার বাসায় যে রিক্সা, উনি যেভাবে বললেন যে হয়তো এটা বিমানের থেকেও বেশি স্পিডে ছিল রিক্সাটা, কিন্তু রিক্সা তো এতক্ষণ লাগার কথা না। আমার বাসায় যদি রিক্সা নর্মাল স্পিড মেনটেন করে তাহলে তো 10 মিনিটে বাসায় পৌঁছে যাওয়ার কথা। এই স্পিডে থাকলে তো আমার 1 সেকেন্ড থাকে বাসায় পৌঁছে যাওয়ার কথা। তাহলে আমি এতক্ষণ ধরে ঘুরছি কেন? আমি যখন রিক্সা থেকে নামলাম, আমি আমার বাড়ি দেখতে পাচ্ছি, 200 গজ সামনে আমার বাসা। এবং আমি যখন রিক্সা থেকে নামলাম, খুব আরাম করে নামলাম, কিন্তু নামার পর আমি আর হাঁটতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমার সারা শরীর কেউ সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে, আমি মাথাটাই খালি খুলে আছে, আমি মুভ করতে পারছি না পুরো বডি। আমি রিক্সাওয়ালাকে ভাড়া দিব কিভাবে? হাতও তো আগাতে পারছি না। রিক্সাওয়ালাও রিক্সাওয়ালার জায়গায় দাঁড়িয়ে আছে, সে ভাড়াও চাচ্ছে না এবং নড়ছেও না। আমি কোথায় দাঁড়িয়ে আছি তাহলে? ওইটা কি আমার বাসা? আচ্ছা, এটা কি আমার বাসা হতে পারে? আমি মুভ করতে পারছি না কেন? কিছুক্ষণ পর আমি যখন আমার এই অবশ বডি, অবশ শরীর নিয়ে দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাই আমার বাড়ির সামনে থেকে, মানে আমি রাসেল ভাই সরি, আমি অ্যাকচুয়ালি ওনার ভিতরেই ঢুকে গেছি মনে হচ্ছে। আমি বলি, উনি যেভাবে দেখতে পান যে ওনার বাসা থেকে একটি মানুষ মাথার মধ্যে দিয়ে কফিন নিয়ে যাচ্ছে। তো কফিন নিয়ে যাচ্ছে ভালো কথা, একসাথে 3টা কফিন বাসার থেকে বের হলো।
আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নিজের বাসা থেকে 3টা কফিন বের হচ্ছে এবং বের ওনার ওই সময় পা চলছে না, এক- উনি দাঁড়িয়ে আছেন হতভম্বের মতো। হতভম্ব হয়ে। হুম হুম 200 গজ খুব বেশি দূর না রাসেল ভাই। রাইট। হুম আমি হুম ক্লিয়ারলি দেখতে পাবো আপনাকে একদম 200 গজ থেকে। 100%। তো বাসা থেকে বেরোচ্ছে, আচ্ছা ঠিক আছে ডেড বডি নিয়ে বেরোচ্ছে, রাত্রে 12টার পরে ডেড বডি কেন বের করবে? কেউ রাইট। মারা গেল রাত্রে 12টার দিকে, আমরা ডেড বডি বের করবো না। হুম 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 তো ডেড বডিটা বেরোচ্ছে বেরোচ্ছে, আমি একজন লোককে দেখতে পাই, সে এক হাতে মানে 2 হাত দিয়ে কফিনটা নিয়ে বেরোচ্ছে, একজন মানুষ, যেখানে 4জন মানুষ লাগে ডেড বডি নিতে। হুম এরকম করে পিছনে আরো 2জন মানুষ ডেড বডি নিয়ে বেরোচ্ছে, কফিন নিয়ে বেরোচ্ছে। হুম আর কফিনের ভিতরে কি আছে রাস্তার পাশে সেটা সে জানে না, কফিন নিয়ে বেরোচ্ছে, কফিনের সাইজ সবাই বুঝতে পারবে যেটা একটা কফিন। আচ্ছা। আপনি কি করবেন? আপনি তাহলে উল্টা ভোদর দিবেন, হয়তো হুম, অজ্ঞান হয়ে পড়ে যাবেন। সে তো হুম। মুভি করতে পারছে না, তার তো সারা শরীর নড়ছে না। আজানটা দেয় রাসেল ভাই, ফজরের আজান দেওয়ার সাথে সাথে তার বডি একদম চাঙ্গা হয়ে যায়, আচ্ছা, তার বডি আরাম করে মুভ করছে বাসার, তখন আর কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। হুম হুম তো সে দেখলো আমার বাসার থেকে 3জন লাশ বেরোয়েছে, ডেড বডি মানে কি 3জন কফিন নিয়ে বেরোয়েছে, কোন একটা বিপদ হয়েছে, সে দৌড়ে বাসায় definitely। যায়। হুম হুম তো তার বাবা খুব নামাজি একজন মানুষ ছিলেন, উনি হাজী সাহেব ছিলেন, এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি এবং তাকে সবাই খুব সম্মান করত, হুম যে কোনো সম্মান। একটা ছেলে যদি এক্সাম দিতে যায়, ওইখানকার লোকজন, অনেক আগের ঘটনা বলছি, এই পরীক্ষা দিবে বাচ্চা বাবার কাছে নিয়ে আসে, হুম হুম বাবা একটু দোয়া পড়ে দিল, তাদের কাছে মনে হয় যে যাক উনি একটা মুরব্বী মানুষ দোয়া পড়ে দিছে, ওনার দোয়াটা হয়তো কবুল হতে পারে, এরকম রাইট। চিন্তা করে অনেক মানুষই তার কাছে আসে। তো বাবাকে নক করে দেখে বাবা তো ঠিকই 2টার দিকে আগে উঠে যায় সবসময়। বাবা ওনাকে রিসিভ করে বলে কি অবস্থা, তো উনি কিছু বলে না, উনি উপরে যায়, উপরে যেয়ে দেখে যে ওনার ফ্যামিলি সুরক্ষিত, কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালবেলা সে বাবার পায়ে ধরে বসে পড়ে, বাবা আমি রাতের বেলা এসব জিনিস দেখছি। তোর আব্বা বলে এই তুই কি বলতেছিস, ক্লিয়ার করে বল। তো সে পুরো ঘটনা ক্লিয়ার করে বলল। তোর বাবা তার সামনে বলে এই তুই কি বলছিস, আমি তোর কথা কিছুই বুঝতেছি না। তার মানে উনি যে ভাষায় কথা বলছেন সেটা বোধগম্য হচ্ছে বলে না কি তার নিজের ভেতর বাবার। ভেতর করে কি বলতেছিস, আমি তোর কথা কিছুই বুঝছি না, হুম হুম ক্লিয়ার করে বল যে তুই কি দেখছিস। সে খালি অতটুক শুরুর দিকে বলছে আমি দেখছি এরকম। তখন তার বাবা কি করলো, ওনাকে একটি দোয়া পরে পানি খাওয়া দিল এবং কিছুক্ষণ পর তার ভয়েস খুব নর্মাল হয়েছে এবং সে পুরো ঘটনাটি শেয়ার করে তার বাবার সাথে। তোর বাবা তাকে একটা ইনস্ট্রাকশন দেয়, আচ্ছা ঠিক আছে এই পানিটা প্রতিদিন বাসার মধ্যে ছড়াই ছিটায় রাখিস, দেখা যাক কি হয়। তো এর হুম। মধ্যে কিছু জিনিস মানে মানে কিছুদিন তার কোনো সমস্যা হয় নাই রাসেল ভাই। আচ্ছা। কোনো সমস্যা না হতে সে মনে করে যাক এখন তো আসলে এটা হয়তো বা কোনো ধরনের একটা হ্যালুসিনেশন, অথবা আমার হুম হুম শরীর হুম। মনে হয় খুব খারাপ, ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে আপনি ইউ আর পারফেক্টলি অল রাইট, আপনার কোনো সমস্যা কোনো ধরনের কোনো শারীরিক কোনো কোনো সমস্যা নাই। সমস্যাই নাই। এখন হুম যেমন রাসেল ভাই আপনি যে কাউকে দেখলেই মনে করেন ইসিজি তো প্রেসক্রিপশনের নরমাল রাইট। ব্যাপার, হুম হুম তখন ইসিজি চিন্তা করা মানে হার্টে সমস্যা হুম হবে। হুম হুম কিন্তু এরকম কোনো কিছু না, ডাক্তার পারফেক্টলি অল রাইট, সামান্য একটু ওষুধ বড়ি দিয়ে দেয় আর কি। তার 1 থেকে 1.5 মাস পর তিনি আবারও তার দোকান বন্ধ করে আবারও বাসার দিকে রওনা হন। কিন্তু যেদিন ঘটনা সেদিন কিন্তু ওদিনের মতো আর রিক্সার কোনো ঝামেলা হয়নি, সে বাসায় নর্মালি চলে আসে। বাসার কাছে আসতে সে থমকে দাঁড়ায় এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে একে একে 5টি লাশ আবারও একজন নিয়ে বের হয় এবং তার লিডার একজন থাকে, তার চেহারাটাই সে ক্লিয়ারলি দেখতে পারে, বাকিদের চেহারা সে দেখতে পারে না। আমি রাসেল ভাই আমি নিজেই মনে হচ্ছে যে আমি ওই লোকটা হয়ে গেছি, যে আসলে স্বাভাবিক। আমার সামনে থেকে এরকম 5জন লাশ বেরোচ্ছে, তখন সে নিজে নিজে মনে মনে চিন্তা করতে থাকে আমার আব্বা, আমার আম্মা, হুম হুম আমার হুম। ভাই, আমার ওয়াইফ, আমার বাচ্চা, 5 জন। 5জন। আমি হুম। মনে দেখি যে এই 5জন কি কোনো সমস্যা হচ্ছে আসলে, আমার নাহলে কি আমি কোনো এরকম সমস্যা দেখছি হবে, কেন? আমি কেন দেখবো এরকম। হঠাৎ করে তারা বের হয়ে যায় আর ফজরের আজান দেয় রাসেল ভাই, এবং সে ফজর পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে থাকে এবং এরা ফজর পর্যন্ত লাশটা আস্তে আস্তে নিতে থাকে। হুম তার মানে আপনি একবার দেখেন আপনাকে রিক্সা দিয়ে এত জোরে নিয়ে আসছে, আবার আপনার সামনে টাইমটাকে পুরো থমকে দেয়, তার সামনে টাইমটা যেন তার কাছে একটা সামান্য বস্তু, রাইট। একবার জোরে চলে একবার আস্তে চলে। তো সে বাসায় যে দরজা নক করে আবারও দেখে কন্ডিশনটা, তার বাসায় তার বাবাকে আবারও নক করে দেখে বাবা ইজ পারফেক্টলি অলরাইট, এবং বাবাও খুব হতভম্ব হয় যে আমার ছেলে প্রতিদিন কেন ফজরের সময় আমাকে নক, এই আগে একবার করলো আজকে আবার করলো। তো বাসায় যেয়ে সে দেখে তার ওয়াইফ এবং তার বাচ্চা দুজনেই সুরক্ষিত, কোনো সমস্যা হয় নাই। কিন্তু ঘটনাটি ঘটে পরের দিন ছাদের বেলা তার ওয়াইফ তার মেয়েকে নিয়ে কাপড় রোদ দিতে যাওয়ার পরে তার বাচ্চাটা ছাদ থেকে পড়ে যায়, পড়ে যায় একা পড়ে একাই। যায় একা একা হুম, পড়ে যায়, এবং একটি নিচে যে রডের উপরে পড়বার কারণে তার পাটা পুরো থেতলে যায়, ডান পাটা। আচ্ছা। তো ডান খুবই পাটা থেতলে যাওয়ার পর দুঃখজনক ব্যাপার। ডক্টররা হসপিটালে নিয়ে যাওয়ার পরে হুম হুম ওনার ওই মেয়েটার ডান পাটা কেটে ফেলে। তো ডান পাটা কেটে ফেলার কারণে সে জিনিসটা তার বাবাকে আবারও বলতে যায় যে বাবা আমি তো হসপিটালে, মেয়েটা তো তখন হসপিটালে,
তো বাবার পায়ে ধরে আবারও পরে আব্বা এই ঘটনা, তার বাবা আবারও একই কোয়েশ্চেন বলে, তোর কথা আমি কিছুই বুঝতেছি না। তার মানে উনি যখন প্রতিবারই ভয় পান, ভয় পাওয়ার পরে ঘটনা যখন শেয়ার করতে যায় তখন উনি তখন তার এমন মুখ কোন একটা থেকে ভাষা কোনো- বলেন যে ভাষাটাতে সে জানে না, সে Right. তার বাবা ধরতে বোঝে না, হুম, হুম, তার হুম। বাবা ক্যাচ করতে পারে না সে কি বলছে, এবং সে নাকি তার বাবার ভাষার মধ্যে সে নাকি আমতা আমতা করে কথা ক্লিয়ারলি বলতে পারে না, মানে পেঁচায় ফেলতেছে এরকম কথা অবস্থা। তখন তার বাবা আবার তাকে নর্মাল করে, এবং সে যখন ঘটনা বলে তখন তার বাবা বলে, এখন যে অবস্থা, পরিবারের যে অবস্থা, তোর মেয়ের যে অবস্থা, আমি জানি না এই ঘটনা কোথা থেকে ঘটছে, আমি তোকে একজনের কাছে নিয়ে যাব, আমি দেখি সে কি বলে। সে যখন সেই ডক্টরের মানে সেই যে তার বাবা যার কাছে নিয়ে যায়, এবং সেও রেফার্ড, তার বাবাও একজনের কাছ থেকে রেফার্ড, সে যখন ওনার কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর উনি আবার থমকে যায়। ধমকে যাওয়ার মন কারণ সে কোনো কথা না বলে সেই লোকটির সামনে বসে জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে আসলেন? এই যে প্রতিদিন আমার বাসা থেকে যে কফিন বেরোচ্ছে, আপনাকে আমি সেই কফিন নিয়ে বেরোতে দেখি। এই হুজুরকেই দেখেন, যে হুজুর কাছে থেকে সমাধান আমার পেয়ে গেছেন। কি আপনি মানে তার তো ওনার রেগে মাথাটা তো আগুন হয়ে গেছে যে আমি আপনাকে প্রতিদিন দেখি। তখন বলে, আপনি শান্ত হয়ে বসেন, আমি আপনার ঘটনাটা জানি। আপনার মেয়ে আজকে হসপিটালে ভর্তি, হয়তো কোনো কোনো কারণে আপনি হয়তো দায়ী কিভাবে আমি জানি না, এগুলি উপরের তালার খেলা, হয়তো দায়ী আপনি। আপনাকে আমি একটা উপদেশ দেই, কখনো 5 ওয়াক্ত নামাজকে ইগনোর করবেন না। 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়বেন, আপনি দেখবেন আপনি সুখে আছেন। হয়তো কষ্ট হবে কিন্তু আপনি সুখে থাকবেন। এটা হচ্ছে আমার অ্যাডভাইস, আজকে থেকে আপনাকে আমি লিখে দিলাম, এই কাগজটা নেন, আপনি যেদিন 1 ওয়াক্ত নামাজ মিস হবে আপনি দেখবেন এই কাগজটা আপনার বাসা থেকে হারাই গেছে। সে যখন বাসায় যায়, তার মনের মধ্যে কি ধরে জানি না, সে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে জামাতের সহিত। তার ব্যবসা লাটে যাক, তার কথা হচ্ছে আমার ব্যবসা লাটে যাক, কিন্তু আমার নামাজ থাকতে হবে। সে আস্তে আস্তে জিনিসটাকে অ্যাডপ্ট করে নেয়, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দাড়ি তার অনেক বড় হয়ে যায়। সে একদম নর্মাল নিয়ম অনুযায়ী ইসলামিক ওয়েতে মানে নামাজ পড়া শুরু করতে থাকে, এবং একটা সময় প্রায় 8-9 মাস পর সে যখন একদম পারফেক্টলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ করে এবং এর মাঝখানে কোনো সমস্যাও তার কোনো হয়নি। সমস্যা তার হয় না, এবং সবগুলো সে কেটে গেছে। যে আসলে আমার নামাজ পড়লেই জিনিসগুলা হচ্ছে যা হারানোর তার মেয়ে হারায় ফেলছে তার জন্য। সেটা আগের ঘটনা, কিন্তু নামাজ পড়ার পরে নতুন করে কোনো ধরনের কোনো কোনো ঘটনা ক্ষতি হয় না। কিন্তু এই মাঝখানে এই ইন্টারভ্যালে রাসেল ভাই, সে যখন ফজরের নামাজ পড়ে এভরিডে বাসায় ঢুকতো, এই সিঁড়ির কামে সে আতরে গন্ধ পেত প্রায় প্রতিদিন। আচ্ছা, ওকে। কিন্তু যেদিন লাস্ট দিন, তো আমাকে যেদিন বলছে যে আমি আমার ঘটনা শেষ করে দিব, আমার ঘটনা এন্ড করে দিব, যে কথাটা বলে সেটা আমি যেদিন লাস্ট দিন বাসায় ঢুকি, নামাজ পড়ে আমি ফজরের নামাজ পড়ে বাসায় যখন আসি, আমি দেখি আমার সিঁড়ি কামরায় অনেকজন জটলা পাকায় রাখছে। মাসুম ভাই আজকে অনেক সুন্দর করে ঘটনা শুনতে, আশ্চর্যজনক অবস্থা। 5 জন জটলা পাকায় রাখছে, এবং আমি সেই হুজুরকে দেখতে পাচ্ছি। আমি তার সাথে কনভারসেশন করলাম, আমার সাথে তার কথা হলো, কথা হওয়ার মাঝখানে সে আমাকে দোয়া দিয়ে গেল, এবং আমার কাছে মনে হলো আতরের মনে হয় পুরো একটা মানে একটা বোতল খুলে দেওয়া হয়েছে জায়গায়, এত সুগন্ধ। কিন্তু আমি ঢোকার সময় একটা কবর দেখতে পেয়ে রাসেল ভাই আমার গেটের সামনে। এই যাওয়ার সময় কিন্তু আমি ফজরের সময় দেখি নাই, আমি ঢোকার সময় তো একটা সময় কথা বলতে বলতে তাদের সাথে, তারা যখন সালাম দিয়ে চলে যাবে তখন বলল, তুই এখন থেকে অনেক সুখে থাকবি, আর যে কবরটা দেখতেছিস সেটা তোর মেয়ের পায়ের কবর। এই কথা বলে গেছে, কথা বলে অদ্ভুত ব্যাপার। রাসেল ভাই এটার পরে হয়তো তার কাছে মনে হয় যে না, আমার সেটা সে বলতে থাকে যে আমি আর এখানে থাকবো না, আমার পুরা বিজনেস গাট্টু সব পেঁচে আমি অন্য জায়গায় চলে যাবো, কিন্তু এই জায়গায় থাকবো না। তার বাবা মা স্টিল ওই জায়গায় পরে থাকে, এখন তার বাবা মা বেঁচে নাই, কিন্তু ওখানেই থেকে যায়। কিন্তু সে ঢাকায় সপরিবারে চলে আসে, এরপরে ঢাকায় সে নতুন করে লাইফ স্টার্ট করে তার মেয়েকে নিয়ে। কিন্তু তার মেয়েটার, রাসেল ভাই, এখন একই অবস্থা, ডান পাটা তার এরকমই অবস্থায় আছে, কিন্তু তার তো লাইফ যা ঘটার তা ঘটে গেছে, এবং মেয়ের বয়স এখন প্রায় 39। রাইট। এবং এখনো পর্যন্ত 39 না, সরি 27, আমি একটা ঘটনার সাথে মিলিয়ে ফেলেছি, 27, এখনো তার মেয়ের কোনো বিয়ে হয়নি, এবং এখনো পর্যন্ত বিয়ে হয়নি। তো এই যে আমরা যে ঘটনাটা শুনলাম, আপনাদেরকে এটাই বলছিলাম যে আজকে হয়তো এর চাইতে পরের ঘটনাগুলো আর
এর চাইতে ভালো কোনো ঘটনা আজকে আমাদের কাছে নেই। সবচেয়ে ভালো ঘটনাটা আমরা ১ম এই শুরু করেছি। এর পরের ঘটনাগুলো ভালো, অবশ্যই ভালো। কিন্তু এর উপরে আর কোনো কথা হয় না। তো যাই হোক, আ আমার কাছে খুব অদ্ভুত লেগেছে এই ব্যাপারটা যে একটা মানুষ যে কিনা হঠাৎ করে একদিন এরকমভাবে আকস্মিকভাবেই মানুষের জীবনে কখন কি হয় তা তো কেউ বলতে পারে না। আকস্মিকভাবে অসুস্থ হয়ে যান। নিজের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন যে নিজের বাসা থেকে কফিন বের হচ্ছে এবং তিনি নড়তেও পারছেন না, কোনো কিছু করতেও পারছেন না, বাসার ভেতরেও ঢুকতে পারছেন না। ফজর পর্যন্ত তাকে ওয়েট করতে হয় এবং ফজরের পরে ঢুকে যখন তিনি তার বাবাকে ঘটনা বলতে যান, তখন তিনি একটা অদ্ভুত ভাষায় কথা বলতে থাকেন, যেটা তার বাবা বুঝতে পারে না। কিন্তু তিনি কিন্তু বুঝতেছেন যে তিনি ঠিকভাবেই কথা বলছেন। বাট তার কথা কেউ বুঝতে পারছেন না। এবং এই যে এই এতক্ষণ পর্যন্ত তিনি যে বাসার সামনে ওয়েট করছিলেন, তখনও কিন্তু তিনি নিশ্চয়ই ডাকাডাকি করেছেন, মানুষজনকে ডাকাডাকি করেছেন। কেউ তার মানে তার 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 আওয়াজ কোনো কারো কাছে পর্যন্ত পৌঁছায় নাই। খুব অদ্ভুত একটা ব্যাপার এটা। এবং তারপরে তার যেটা হলো যে সেই কফিনের একদম ১ম মানুষটি যিনি মানে কি ধরনের এটাকে কোইন্সিডেন্স বলবেন যে যখন তিনি কোনো হুজুরের কাছ থেকে তিনি একটা সাহায্য নিতে গেলেন, তখন দেখলেন যে সেই হুজুরটি আর কেউ না, সেই কফিনের সামনের ভাগের মানুষটি। ব্যাপারটা আরো অদ্ভুত, আরো পিছিয়ে গেল। এবং পরবর্তীতে আবারও সেই একই ঘটনা হলো। এবার কফিন বেরোলো ৫ টা এবং যে মানে সবকিছু মিলিয়ে কেমন অদ্ভুত একটা ব্যাপার। এবং আমি যখন ঘটনাটা শুনছিলাম, আমিও এরকম মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এবং আশা করছি এখন পর্যন্ত আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। এবং যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের জানাবেন এসএমএস করে। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অলরেডি অনেকে এসএমএস করছেন। মেহেদী এসএমএস করেছেন আমাদেরকে, বাবু যশোর থেকে এসএমএস করেছেন, লিখেছেন ডক্টর আলিফ ওয়েলকাম। নীল আকাশ আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, অনেক ভালো হচ্ছে। জুলি আমাদের বংশাল থেকে এসএমএস করেছেন, আই লাভ ভূত এফএম, মাত্র জয়েন করলাম। অমিয়া আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে একা শুনছি। আমাদেরকে এছাড়াও স্টাভার্ড থেকে জয় বলছেন স্টোরি গুলো, তিনি বলছেন যে আশা করছি আজকের স্টোরি গুলো আরো ভয়ের হবে। আপনি কি প্রথম স্টোরিটা শুনেছেন কিনা আমি ঠিক জানি না। এমডি মিশন আমাদের এসএমএস করেছেন। তো এমডি মিশন তরিকুল, বুঝলাম আপনার নামটা। আচ্ছা, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে সিদ্দিক এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন অর্ণব নিউজ কার্টুন থেকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন গোলাম রাব্বি মিডফোর্ড থেকে। এছাড়া আমাদেরকে তুহিন এসএমএস করেছেন, স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে, সেটা জানিয়েছেন। শুভ আমাদের নাটোর থেকে এসএমএস করেছেন। ত্রিনা আমাদেরকে এসএমএস করেছেন এবং এসএমএস করে বলেছেন যে ভয় পেলাম না। বাহ, চমৎকার। এবং আমাদেরকে ভয় না পাওয়াটা কিন্তু পুরোপুরি আপনার ব্যাপার এবং আপনি এর চাইতেও ভয়ঙ্কর কোনো কিছু বা এক্সট্রিম কোনো কিছু শুনে আপনার হাসি পেতে পারে। সেটা কিন্তু মানে পুরোপুরি আপনার মানে আপনার পারসেপশন, তাই না? আপনি যেভাবে জিনিসটাকে নেন আরকি। থাকে না যে অনেকে অনেক সিরিয়াস কথা শুনে হেসে ফেলে? এরকম হয় তো? পড়ন্ত আমাদের পড়ন্ত আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাহেল, এছাড়াও জ্যাকলিন এবং তার ফ্রেন্ড আনিকা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। অভিজিৎ খুলনা থেকে, আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আরো অনেকেই। যাই হোক, এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা ইমেইল পড়ে আসবো এবং এই ইমেলটার পরে আমরা আবারও ডক্টর আলিফ এবং তার আরো একজন অতিথি আছেন তাদের কাছে ফিরে যাব। তারা একটা ছোট্ট একটা ইমেল পড়ে আসি। তো ইমেলটা এরকম যে, হ্যালো রাসেল ভাই, মাসুম ভাই অ্যান্ড ভূত এফএম টিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই থাকবেন অ্যাজ ইউজুয়াল। আমি উজ্জ্বল আচার্যি বলছি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াতে আসামের গৌহাটিতে আমার বাড়ি। আমি জাস্ট আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, বিএসসি। আমার পক্ষে ঢাকা এসে ঘটনা বলা সম্ভব না, তাই আমি চাই আপনি আমার ঘটনাটি ভূত এফএমে পড়ে শোনান। এই ঘটনাটি আমাকে আমার এক আঙ্কেলের সাথে ঘটে যাওয়া এবং এখনো স্টিল ঘটে যাচ্ছে। আঙ্কেল বর্তমানে ব্যাঙ্গালোরে এয়ারলাইন্সে জব করেন। ২ মাস আগে আঙ্কেল বাড়িতে আসছিলেন এবং যদিও বা আমিও আগেও অনেকবার ঘটনাটি আমার ফ্যামিলির মুখে শুনেছি, তাও এইবার নিজে আঙ্কেলের মুখে শুনলাম এবং খুবই ভালোভাবে তিনি শুনেছেন, সেটা লিখেছেন। এবং আমার আঙ্কেলের বয়স এখন ৩৭ বছর। এই ঘটনাটি ২০০৮ সালে ঘটেছিল, যার প্রভাব এখনো আঙ্কেলের জীবনে রয়ে গেছে। আঙ্কেল তখন আসামেই থাকতেন। তখন আঙ্কেলের একটি ছোট্ট ভুলের কারণে আঙ্কেল সাফার করছেন। আঙ্কেল একবার
আর একটি কলিগের বাড়িতে যেতে হয়েছিল তাকে কিছু দরকারি কাজের জন্য। এবং কলিগটার বাড়ি ছিল নীলাচল পাহাড়ে, এবং নীলাচল পাহাড়ের দিকে, যেখানে সবাই জানেন আপনারা যে নীলাচল পাহাড় যেখানে ওয়ার্ল্ড ফেমাস কামাখ্যা মন্দির আছে, এবং নীলাচল পাহাড় যেমন কামাখ্যার জন্য পরিচিত, তেমনি পরিচিত অনেক ভৌতিক ঘটনায় এবং গা ছমছম করা ভয়ের জন্য। যাই হোক, আঙ্কেল কলিগের বাড়ি থেকে কাজ শেষ করতে করতে প্রায় 10টা বেজে গেল, এবং পাহাড় থেকে নিচে নামার পথটি খুব নীরব এবং খুবই মানে মানে খুবই মানে কি বলবো, যেহেতু নীরব ছিল এবং খুবই একা, যেহেতু আঙ্কেল নিজের কোনো বাইক বা গাড়ি ছিল না, তাই আঙ্কেল একা একা হাঁটতে শুরু করলেন। যদিও বাসায় আসার সময় অনেক শেয়াল কুকুর বা অনেক শেয়াল কুকুর ডাক শোনা যাচ্ছিল, তাও আঙ্কেল সেগুলোকে ভয় না পেলেন না, এবং কোনো কিছু মনেও করলেন না। হঠাৎ আঙ্কেলের নজর রাস্তাতে পড়ে থাকা এক জোড়া সোনার চুড়ি, অর্থাৎ স্বর্ণ বালার দিকে পড়ে যায়। রাস্তায় পড়ে আছে দুটো সোনার চুড়ি। যদিও বা সেই স্বর্ণ বালা রাস্তায় সেই সময় পড়ে থাকা খুবই অদ্ভুত একটা ব্যাপার, তাও আঙ্কেল সেই বালার জোড়া নিজের পকেটে করে ঘরে নিয়ে আসে, যেটি মানে সবাই স্বাভাবিক যে কোনো মানুষই হয়তো করতো বা করতো না। আর সেটি ছিল আঙ্কেলের সবচাইতে বড় ভুল, কারণ সেদিন রাতেই আঙ্কেল স্বপ্নে দেখেন যে একটি লাল পেরে শাড়ি পরা এবং সিঁদুর পরা একটি বিবাহিত বউ তার বিছানার পায়ের কাছে বসে তার দিকে তাকিয়ে আছে, এবং বউটির সারা শরীর যেন মনে হচ্ছে যে আগুনে ঝলসে গেছে, এবং আগুনে ঝলসে গেলে তাও হতো, আগুন জ্বলছে। এবং আঙ্কেল ভয়ে ঘুম ভেঙে যাওয়ার পরেও কিছুক্ষণের জন্য ঠিক সেই স্বপ্ন দেখার দৃশ্যটি তার কি বলবো, তার বিছানার পায়ের কাছে দেখতে পান, এবং স্বপ্ন দেখার দৃশ্যটি তার বিছানার পায়ের কাছে দেখতে পান, এবং বউটি আস্তে আস্তে হাওয়ায় মিশে যায়। অর্থাৎ ঘুম থেকে ভেঙে ওঠার পর আঙ্কেল দেখলেন যে তার পায়ের কাছে সত্যিই একজন বসে আছে, এবং আস্তে আস্তে হাওয়ায় সেটা মিশে গেল। আঙ্কেল ভয় পেলেন, কিন্তু ঠিক সেইভাবে ব্যাপারটাকে তিনি নিলেন না। মনের ভুল ভেবে তিনি ধরে নিলেন এটা যে মনের কোনো একটা ভুল হবে। কিন্তু তার পরের রাতে যখন ঠিক সেই স্বপ্নটি এবং সেই বউটিকে তিনি বিছানার পায়ের কাছে ঠিক একইভাবে আবারও দেখলেন, ঘুম ভেঙে চোখ খোলার পরেও কিছুক্ষণ পর্যন্ত বউটিকে যখন দেখা গেল এবং হাওয়ায় মিশে গেল, তখন আঙ্কেল খুবই বেশি ভয় পেয়ে গেলেন, এবং তার পরের দিন আরেকটি তান্ত্রিকের পরামর্শ নিয়ে সেই স্বর্ণবালার জোড়া নদীতে গিয়ে তিনি ভাসিয়ে দিয়ে এলেন, এবং নিজের গা বন্ধ করে নিলেন, যাতে তার আর কিছু না হয়। এবং সেই স্বপ্ন এবং সেই মহিলা ঠিক একইভাবে আজকে অবধি আঙ্কেলের স্বপ্নে প্রায় সময় আসে, এবং চোখ খুললে কিছু সময়ের জন্য দেখতে পান, এবং তারপর কোনো ক্ষতি করে না যদিও। এবং সবচেয়ে অবাক করা কথা যে আমার আঙ্কেলের এখনো অবধি বিয়ে হয়নি। আঙ্কেল দেখতে ভালো এবং ওয়েল সেটেলড, খুব ভালো রকমের একটা পজিশনে রয়েছে, তাও কিছু না কিছু হয়ে বিয়ে ভেঙে যায়। কোনো মতেই বিয়ে ঠিক হয় না, ঠিক হলেও ভেঙে যায়, এবং সেই স্বপ্ন, সেই চোখ এবং খোলার পরে সেই বউকে দেখার দৃশ্য, সেটা তিনি রেগুলার দেখতে থাকেন। ব্যাপারটা কি অদ্ভুত, চিন্তা করেন যে একজন মানুষ রাস্তায় হঠাৎ করে একজোড়া বালা পড়ে থাকতে দেখেছিলেন। সেই বালাটাই তিনি হয়তো বাসায় নিয়ে এসেছিলেন ভুল করে, বা ফেলে আসতে চাননি, সেটাতে কিছু কি বলবো, কিছুটা ইন্টারেস্টেড হয়ে গিয়েছিলেন, হয়তো সেটা পকেটে করে নিয়ে এসেছিলেন তিনি। এবং সাধারণত ঘটনাগুলো কিন্তু এইভাবেই ঘটে। দুটো পথ থাকবে, একটা হচ্ছে জাস্ট ইগনোর করে চলে আসা, আর একটা পথ হচ্ছে সেই ঘটনাটাকে সঙ্গে করে নিয়ে আসা। তুমি তাই করেছিলেন, পকেটে করে নিয়ে এসেছিলেন, এবং তার জন্য কি হচ্ছে, এখনো পর্যন্ত তিনি স্বপ্নে দেখছেন যে পায়ের কাছে কোন একজন বউ বসে আছেন, এবং যার কিনা গা দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে, এরকম একটা বউ, এবং চোখ খোলার পরেও কিছুক্ষণ পর্যন্ত তিনি পায়ের কাছে, বিছানার কাছে সেই শরীরে আগুন জ্বলা একজন মানুষকে দেখতে পাচ্ছেন, যে কিনা একজন গৃহবধূ। ব্যাপারটা চিন্তা করুন আপনার সাথে ঘটলে কেমন হবে। এবং এটাই ছিল সেই ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন বলেছেন, এবং তিনি বলেছেন, উইথ লর্ডস অফ লাভ অ্যান্ড ওয়েল উইশেস, উজ্জ্বল আচার্য ফ্রম ইন্ডিয়া, আসাম।
থ্যাংক ইউ উজ্জ্বল, আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং আপনাকে এরকম একটা চমৎকার ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা ছোট একটা বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভিডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই অ্যারি প্রমা আমাদের লিখেছেন আই লাইক ভূত এফএম, এবং আজকে ভূত এফএম শুনছেন এবং আজকের স্টোরিগুলো ভয়ঙ্কর হবে তিনি আশা করছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদেরকে মোহাম্মদ বিন আব্দুল মুহিত আমাদের সাথে আছেন এই মুহূর্তে। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নুরুজ্জামান হিমেল, এবং ফার্স্ট স্টোরিটা নাইস ছিল লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রয়েছেন মিষ্টি মেয়ে, এবং আজকে প্রথম তিনি ভূত এফএম শুনছেন। এছাড়াও আমাদেরকে মিঠুন চক্রবর্তী আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন ভয় পাচ্ছি ফ্রম হবিগঞ্জ শুনছেন। আকাশ ইসলাম আলিফ। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি যে রিমন আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলছেন আলিফ ভাইয়ের ঘটনা খুবই ভয়ঙ্কর ছিল। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে আছেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমি এখন শুনতে পাই না, ধ্যাত কেন শুনতে পাই না সেটা অবশ্য আপনি জানাননি আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে খুব ভালো হচ্ছে রাসেল ভাই। তানভীর মাহতাব ইমন আমাদেরকে লিখেছেন এবং প্রথম ঘটনাটা খুব নাইস। এমডি রমজান খান আমাদেরকে লিখেছেন এবং আমি SMS ও যা পড়লাম সেই SMS এর মধ্যেও মানে কি বলবো যে অনেকে এরকম লিখছেন। রাজীব হাসান লিখেছেন যে এ বছরের বেস্ট স্টোরি ডক্টর আলিফ, এবং আজ আমি আলিফ বেস্ট স্টোরি অফ ডক্টর আলিফ, এবং আজ আমি আলিফ ভাইয়ের খুব বড় একজন ফ্যান হয়ে গেলাম। লাভ ইউ আলিফ ভাই, রাসেল ভাই, লাভ ইউ সো মাচ লিখেছেন রাজীব হাসান। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে হাসিবুল হাসান শান্ত লিখেছেন রাসেল ভাই আমি হাসিব ভয় করছে, এবং তিনি মাথায় চাদর মুড়ি বা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন সেটা লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই আছেন লাইভ স্ট্রিম করে শুনছেন, অনেকেই ফেসবুকে লিখছেন। আপনি যদি ফেসবুক পেজগুলো ভিজিট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio@foodti and www.facebook.com/bhutfm. রাসেল, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মুশফিকুল হাসান। আমি এখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি। ওকে, থ্যাংক ইউ আমাদের নিয়ে আসার জন্য, এন্ড থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার অপরচুনিটি দেওয়ার জন্য। তো আমি আমার ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আমি শুনেছি যখন আমি আমার ফ্রেন্ড রাকিবের সাথে, ও আমাদের সেমিস্টার ব্রেকে ওর বাড়িতে গেলাম বরিশালে। তখন রাতের বেলা আড্ডা দেওয়ার সময় ওদের ওখানে একটা দারোয়ান ছিল, তো তার কাছ থেকে এই ঘটনাটা শোনা। তো আমি যার ঘটনাটা বলতে যাচ্ছি ছেলেটার নাম হলো গিয়ে আনিস। আচ্ছা, তো খুব গরিব পরিবারের ছেলে, এবং ছোট থাকতেই সে তার বাবাকে হারিয়ে ফেলে, এবং তারা এক ভাই এক বোন। বড় বোনের বিয়ে হয়ে যায় এবং ছেলেকে মানুষ করার জন্য তার মার খুব কষ্ট হয়, এবং খুব কষ্টের টাকা দিয়ে ছেলেকে ঢাকায় পাঠায় লেখাপড়া করার জন্য। এই ঘটনাটা 2002 সালের যখন ঘটে। তো 2002 সালে যখন আনিস ঢাকায় আসে, তখন ও ঢাকার একটা রেপুটেটেড কলেজে ও লেখাপড়ার জন্য চান্স পায়, এবং ঢাকায় ওর একমাত্র আত্মীয় ছিল তার মামা, এবং তার মামার বাসা ছিল লালবাগে। তো নিজস্ব 6 তলা বাড়িতে থাকতেন মামা, এবং আরো ভাড়াটিয়ারা থাকতো। তো রাসেল সরি ভাই, আনিসকে যেটা হয় সেটা হলো কি আনিস ওই বাসায় থাকে, এবং আনিসকে ওই বাসার ছাদে ছোট্ট একটা রুমে থাকতে দেয়। ওখানে থেকে ও লেখাপড়া করতো। তো ও একদিন রাতে ওর পরীক্ষা চলতেছিল, তো হঠাৎ করে ছাদে যখন পড়তেছিল তখন ওর বিল্ডিং এর ইলেকট্রিসিটিটা চলে যায় পুরো এলাকা। তো কারেন্ট চলে যাওয়ার পর যেটা হয় সেটা হলো গিয়ে ওর গরম লাগতেছিল, তো ও বাইরে বের হলো, ছাদে আশেপাশে একটু হাঁটতেছিল। তো হঠাৎ করে একটা গন্ধ হয়, একটা বিশ্রী একটা গন্ধ পায় যেটা ওর রুম থেকে আসতেছিল। তো ওর রুমে গেল, রুমে গিয়ে দেখলো যে না, কিছু তো নাই, গন্ধটা কিসের। আচ্ছা, তো রুম থেকে বের হয়ে যখন পিছে ফিরলো, ও দেখে ওর ছাদের ঠিক কর্নারে একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং উল্টা ভাবে দাঁড়িয়ে আছে, উল্টো ঘুরে। আচ্ছা, তো ও অবাক হয়ে দিল, এই সময় একটা ছেলে আসবে ছাদে, তো কেউ নাই, আসারও তো কথা নেই, ওই বিল্ডিং এ তো কোনো ছেলে এমনি তো কোনো ওর বয়সী কোনো ছেলে নেই। রাইট। তো ও ওই কর্নারে গেল এবং ছেলেটার ঘাড়ে যখনই হাত দেয়, ও তখনই দেখে ছেলেটা ঘুরে যে পুরা হুবাহু ওর চেহারাই, ওই দাঁড়ায় আছে, ও নিজেকেই দেখতেছে যে দাঁড়ায় আছে। আচ্ছা, তো এইটা দেখে ও ভয় পেয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে ওর রুমে চলে যায়, এবং রুমে গিয়ে যখন বসে ও অনেক হাঁপাচ্ছিল,
এমন হুম। সময় বিদ্যুৎ চলে আসে। আসার পর ও প্রথম যে জিনিসটা দেখে সেটা হলো গিয়ে টেবিলের সামনে একটা হাত, একটা কাটা হাত, রক্তাক্ত কাটা হাত। আচ্ছা। এইটা দেখার পর তো ও আরো মানে প্যানিক করা শুরু করে এবং হুম, ও কান্নাকাটি শুরু করে। ও দৌড় দিয়ে তাড়াতাড়ি নিচে একতালে ওর মামার কাছে চলে যায়। তো ওর মামার কাছে যখন যায় তখন যাওয়ার সময় ও দেখতেছে ও পুরা শরীরে রক্ত, হুম, পুরা হাত পা পুরা শরীর রক্তে ভিজা। তো ও তো ভয় চিল্লাইতে চিল্লাইতে মামার কাছে চলে যায় এবং মামাকে গিয়ে বলে, মামা মামা এরকম আমি এই দেখছি আমার পুরা শরীর রক্তে। তোর মামা বলে যে কই তোমার শরীরে তো আমি কোনো রক্ত দেখতেছি না। তো ও যখন সেকেন্ড টাইম আবার তাকায় তখন দেখে যে কোনো রক্ত নেই, কিন্তু ও ঘামে পুরো ভিজে গেছে। তো আচ্ছা। ওইটাকেই ও মনে করছে যে ও রক্ত, যেটা ও দেখছিল, বলছে আমি তো দেখলাম রক্ত। পরে ওর মামাকে নিয়ে যখন ছাদে যায়, ছাদে যাওয়ার পর বলে যে আমি তো আমার টেবিলে কাটা হাত দেখেছি। তো বলে যে কই আমি তো টেবিলে কোনো হাত টাত কিছু দেখতেছি না, তুমি তাহলে ভুল দেখছো। পরে বলছে যে মামা আমার খুব ভয় লাগতেছে, আমি কি করব। তো ওর মামা বললো যে ঠিক আছে, তোমাকে আমি কালকে একটা হুজুরের কাছে নিয়ে যাব, তুমি হুজুরের কাছে থেকে দেখো কি হয়। তো পরের দিন সকালবেলা একটা হুজুরের কাছে নিয়ে যায় এবং হুজুর শোনার পর বলে যে আপনি এখন থেকে কোনো ফজরের নামাজ মিস দিবেন না এবং ফজরের নামাজ জামাতে পড়বেন, হুম, হুম। মসজিদে এসে জামাতে পড়বেন। তো ও বলে আচ্ছা ঠিক আছে। তো তার কথা শুনে প্রথমে কিছু ফজর নামাজ ওর মিস গেলেও পর থেকে ওর কোনো ফজরের নামাজ মিস যায় না। প্রথম কয়েকটা ফজরের নামাজ ওর মিস গেছে, তারপর থেকে কিন্তু আর মিস যায় না। তো এটা এরকম নামাজ পড়ার পর থেকে আর কোনো সমস্যা নেই। ১ মাস ২ মাস গেল। ১ বছর পর ওর ইয়ার ফাইনাল চলতেছিল। হুম, হুম। ইয়ার ফাইনাল ডেটটা ছিল ৩০ এপ্রিল। পরের দিন ১লা মে। ১লা মে তো আমাদের সরকারি বন্ধ, মে দিবস রাইট। হিসাবে। হুম, হুম। তো ওই কারণে ও ভাবছে ও সারা রাত পড়বে, ওরা একবারে ফজরের নামাজ পড়ে ঘুমাবে। আচ্ছা। তো পড়তে পড়তে ও হঠাৎ করে ঘুম ধরে যায়। তো ভাবলো যে আমি যদি এখন ঘুমা যাই তাহলে আমি ফজরের নামাজ পড়তে পারবো না। তো এই বলে ও রুম থেকে বের হয়ে ভাবলো যে ওয়াশরুম থেকে গিয়ে ও একটু হাত মুখ ধুয়ে আসুক। তো ধুয়ে যখন আসতে নেয় তখনই ও ফেরত আসার পর দেখে যে ওর রুম থেকে একজন একজন করে লোক বের হচ্ছে, বের হয়ে ছাদের ঠিক কোণায় গিয়ে লাফ দিচ্ছে। হুম, হুম। তো এইটা দেখে একের পর এক। একের পর এক। হুম, তো এ দেখার পর ও পুরা অবাক হয়ে গেল যে একটার পর একটা মানে লোক যাচ্ছে। এরকম করে ও দেখলো ৬-৭ জনের মতো লাফ দিল হুম, হুম। ওর ছাদ থেকে কর্নার। তো ও তাড়াতাড়ি দৌড়ায় গিয়ে দেখতে গেল যে এই লোকগুলা কই যাচ্ছে। তখনই পিছন দিয়ে ওর মামা এসে ওকে জড়ায় ধরলো এবং বলে, এই তুই কি করছিস, তুই তো এখনই লাফ দিয়ে পড়ে যাবি। তো এটা শোনার পর বলে, মামা আমি তো লাফ দিচ্ছি না, আমি তো দেখলাম ৬-৭টা লোক এরকম করে লাফ দিল কর্নার এসে, আমি দেখতে যাচ্ছি। বলে আমি তো কাউকে দেখিনি, আমি দেখতেছি তুই রেলিং এর উপর দিকে তুই লাফ দিবি। এবং সেদিনই কোন কারণে জানি ওর মামার ঘুমটা ভাঙে। এই ওই খুব আর্লি ঘুমটা ভাঙে নামাজের আগ দিয়ে এবং ছাদে সে যায় আনিসকে দেখতে। যদি আমার মনে হয় না রাসেল ভাই যে ওর মামা যদি না থাকতো, আমার মনে হয় না আনিস এরকম কোন একটা সিচুয়েশনে থাকতো আজকে বা বেঁচে থাকতো। তো পরে যেটা হয় সেটা হলো গিয়ে ওর মামা বলছে না এখন আমি তোমাকে আর ছাদে রাখবো না, এটা তোমার জন্য একটা বিপদ। আর এটা খুব, তার মামা টেন্স হয়ে যায়। তো সাথে সাথে ওর মামা ওকে নিয়ে নিচে নিয়ে রাখে এবং তাদের মামাদের সাথে থাকা শুরু করে। তো পরের দিন তারা নতুন ভাড়াটিয়া খুঁজে ওখানে একটা ছেলেকে তারা ভাড়া দিয়ে দেয় যে ওই ছেলেটা এখানে থাকুক, তুমি আমাদের সাথে নিচে থাকো। তো এরকম করে ২-৩ মাস পেরিয়ে গেল। একদিন ঠিক ৩ থেকে ৩.৫ মাস পর একদিন ওই আনিস যাচ্ছিল ওর কলেজে। তো এমন সময় নিচে গিয়ে দেখে চিল্লাচিল্লি এবং পুরো ভিড়। কেন ভিড় কেন? মানুষজন দেখি জড়ো হয়ে আছে। ও গিয়ে দেখে একটা ছেলে উপর হয়ে পড়ে আছে, উপর হয়ে। এবং পড়ে আছে হলো কি আপনার গুড়া, গুড়া ইটের যে একটা স্তূপ থাকে ওই হুম, হুম। ইটের উপরে। তো ও তখন মানুষজন বলতেছে যে ছেলেটা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। এবং ছেলেটার পিছনে যে পরা শার্টটা ছিল, শার্টটা দেখে ও চিনতে পারছে এটা সেই ভাড়াটিয়া যাকে ওর রুমে থাকতে দেওয়া হয়েছে। আচ্ছা। ও দৌড় দিয়ে আগে ছাদে গেল। ছাদে গিয়ে দেখে যে না, ভাড়াটিয়াটা নেই এবং ওর মামাকে সে তাড়াতাড়ি জানায়। মামাকে নিয়ে যখন নিচে যায় রাসেল ভাই, যাওয়ার পর স্বাভাবিক একটা এই ইটের গুঁড়া স্তূপের উপরে পড়লে একটা লাশ, সেটা হুম, তো হুম, একদম হুম, পুরা হুম। থেতলিয়ে যাবে এবং বিকৃত খুবই অবস্থায় থাকবে। স্বাভাবিক। তো যখনই ও লাশটাকে উল্টায়, রাসেল ভাই ও যেটা দেখছে এবং এটা যদি আমরা কেউ দেখতাম স্বাভাবিক আমরা ওই মানে ওই সিচুয়েশনে থাকতাম না। ও লাশটা উল্টিয়ে দেখে যে ও লাশ হয়ে শুয়ে আছে এবং চেহারাটা ওর নিজেই? নিজেই। আচ্ছা। ও নিজেই দেখতেছে যে ও নিজে লাশ হয়ে শুয়ে আছে হুম, হুম। এবং পুরা সামনে কোনো একটা দাগও নাই যে একটা ইটের উপরে পড়ে যে আত্মহত্যা করছে বা এরকম কিছু লাফ দিয়ে পড়ছে, কোনো একটা রক্ত নেই, কোনো একটা দাগ নেই। এইটা দেখার পর থেকে হুম, কিন্তু অথচ ওর মামা কিন্তু দেখছে যে ভাড়াটিয়াটা লাশ পড়ে আছে, কিন্তু ও দেখতেছে ও নিজেকে শুয়ে আছে লাশ হিসাবে। এইটা দেখার পর থেকে রাসেল ভাই আনিসের মানসিক ভাবে ও পুরা ভেঙে পড়ে এবং মানসিক ভাবে ও একটু অনেকটা আনস্টেবল হয়ে যায়। তো এটার পর থেকে অনেক ট্রিটমেন্ট করানো হয়, যেটা কারণে লেখাপড়া থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্রিটমেন্টের পরেও ওর কোনো এটা সলিউশন হয়নি। হুম, হুম। এবং ওই ঘটনার ৬ থেকে ৭ মাস পর একটা সড়ক দুর্ঘটনায় ও সড়ক দুর্ঘটনা হয় ওর। হুম, হুম। ওইটাতে ওর ডান হাতটা কেটে ফেলে
আচ্ছা। ডক্টর। তো এটার সাথে তখন হুজুরকে যখন উনি মানে মিলিয়ে ফেলেন দুটো মিলিয়ে ফেলে মিলে, যে হ্যাঁ। এটাই কি সেই ডান হাত যেটা আমি দেখলাম আমার নিজের হাত বা এরকম কিছু। তো এটার পর থেকে রাসেল ভাই আনিসও একদম পুরা বলতে পারেন পাগলের মতোই হয়ে গেছে এবং এই ছিল রাসেল ভাই ওর ঘটনা এবং এটা ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং আমাদের কাছে আরো ইমেল রয়েছে, সেই ইমেলেও আমি কিছু পড়তে চাই এবং নেক্সট যে ইমেলটা সেটা পড়ার আগে আমি বলি যে আমাদেরকে যারা এসএমএস করতে চান এসএমএস করতে হবে মোবাইলের মেসেজ সঙ্গে টাইপ করতে হবে ফুর্তি FORT ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি অবশ্যই বলবো যে দেখুন বাংলাদেশে এত মানুষ যারা মানে আমরা যখন ভূত ফিল্ম শুরু করি তখন মনে করেছিলাম যে প্রত্যেকটা মানুষের কাছেই একটি করে অন্তত ভয়ের ঘটনা রয়েছে এবং কোনো মানুষ যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি ভূত বিশ্বাস করেন, হয়তো বলবে যে না। আপনি কি ভয় পেয়েছেন কখনো, হয়তো বলতে পারে না। আপনি কি ভয়ের কখনো ঘটনা জানেন, ঠিক আমি জানি ঠিক তেমন না, মানে হ্যাঁ আমি শুনেছিলাম বা এরকম, এই যে তারপরে শুরু হয়ে যাবে ঘটনা। তো এই মানুষগুলো সবাই একটা সময় ভূত এফএম আসার পরে এই এতগুলো মানুষ আপনি চিন্তা করে দেখেন যে এতদিন ধরে আমরা 6 বছর প্রায় হয়ে যাচ্ছে আমরা ভূত এফএম করছি। প্রত্যেক দিন যদি গড়ে 5 জন মানুষ করেও আসেন আমাদের এখানে এবং এই মানুষগুলোর সাথে মানে এই মানুষগুলো আবার নির্বাচিত হন কতজন মানুষের কাছে, 200 300 400 500 এতজন মানুষের মধ্য থেকে নির্বাচিত হচ্ছেন প্রতি সপ্তাহে। এবং সেই মানুষগুলো তাহলে তাহলে এতগুলো মেইল যে আমরা পাচ্ছি আপনাদের কাছ থেকে, এতগুলো মানুষ তাদের ঘটনা লিখতে শুরু করেছেন। যখন মানে মোটামুটি লেখা বা ঘটনা লেখা বা লেখার চল উঠে যাচ্ছে, আমরা বলি যে মানুষজন বই পড়া কমিয়ে দিচ্ছে, আরো কত কিছু, সেইখানে এতগুলো মানুষ এই ভূত এফএমকে কেন্দ্র করে লিখছেন। এটা একটা বিরাট কিন্তু পরিবর্তন, এটা একটা বিরাট পরিবর্তন এবং আশা করছি যে আপনারা সবসময় আমাদের সহযোগিতা করবেন এবং যারা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন তারাই আসলে এই জিনিসটাকে এগিয়ে নিয়েছেন। আমি চাই যে যারা আগে আসতেন তারা আবারও আমাদেরকে লিখে পাঠাবেন এবং আবারও আসবেন ভূত এফএমে এবং আমরা একসাথে অনেক মজা করবো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ইমেলটায়। লিখছেন যেভাবে আমি সেভাবে পড়ছি, এটি আমার রেডিও এফএম রেডিওতে আমার প্রথম লেখা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। তো যাই হোক, ঘটনাটি সিলেটের গোপালগঞ্জ থানার একটি গ্রামের একটি পুকুরকে ঘিরে। বর্তমানে গ্রামের বাড়িগুলোতে পুকুরের সংখ্যা কমে গেলেও আজ থেকে 15-20 বছর পূর্বে ছিল অসংখ্য। তো এমনই একটি পুকুর ছিল একটি বাড়িতে। বাড়িটি ছিল এমন, সন্ধ্যা হলেই যেন ঘোর অন্ধকার নেমে আসতো, মানুষের চলাচল নাই বললেই চলত। বাড়ির সামনে ছিল রাস্তা, তার পাশেই পুকুরটা। রাস্তাটি ছিল গাছপালা আর ঝোপঝাড়ে পরিপূর্ণ, একদম গুহার রাস্তার মতো। সন্ধ্যা হলে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করত। মানুষ যে কোনো সময় চলাচল করতে ভয় পেত, কারণ দুপুর, সন্ধ্যা আর রাতেই অনেকেই দেখেছে যে পুকুরের মাঝখানে সোনার ভাটি, কড়াই, এমনকি নৌকা ভেসে উঠত। রাতের বেলা উঠোনে সাদা কাপড় পরে কি যেন হাঁটতো। তাই ভয়ে আমরা কখনো একা ওই পথ দিয়ে যেতাম না। অনেক আলেমকে দিয়ে আমরা জানতে চেষ্টা করেছি স্থানীয় ভাষায়, যাকে সওয়াল জবাব বলে, কেন এসব হচ্ছে। তো হুজুর বলেন যে এই পুকুরে জিন বা একরকম কিছু মানে এরকম কিছু একটা আছে। সে পুকুরের মালিকের ছেলেকে চায়, তা না হলে অনেকের প্রাণ যাবে। তো এই কাজটা তো এই তার মানে তো তারা এই কাজটা করে। আচ্ছা, মানে যেটা হয় সেটা হচ্ছে যে পুকুরে তারা এই কাজটা করেনি বা করতে পারে না, বরং মালিকের ছেলে কোনোদিন ওই পুকুরে গোসল করেনি। কিন্তু অনেকদিন পর দুটি ছেলে একই বয়সে এই পুকুরে পড়ে মারা গেল।
দুটো ছেলের বয়সই ছিল 7 বছর। প্রথমটা 7 বছর বয়সে ওই পুকুরে মারা যায় এবং তখন সময় ছিল বিকেল 4টা থেকে 5টা। তার পিঠে ছিল একটা বড় থাবার দাগ, যে দাগ যেটা কোনো একটি থাবার দাগ যা কোনো মানুষের হাত হতে পারে না, কারণ থাবাটি ছিল অনেক বড়, মস্ত পিঠ জুড়ে। এবং আবার তার কিছুদিন পর দ্বিতীয় ছেলেটির বয়স যখন 7 হলো, একইভাবে বিকেল 4টা থেকে 5টার দিকে ওই পুকুরে পড়ে মারা গেল। তার পিছে ছিল সেই একই থাবার দাগ। পরপর দুটি ছেলের একইভাবে মৃত্যু তারা মেনে নিতে পারেনি। তাই তারা সিলেট শহরে এসে গোপনে ওই থাবার একটি ফরেনসিক পরীক্ষা করায়। পরীক্ষায় নাকি এসেছে এটা কোনো মানুষের থাবা হতে পারে না। তারপর তারা ওই পুকুরটি ভরাট করার জন্য অনেক ওলামদের মানে আলিম ওলামাদের পরামর্শ নিয়েছেন এবং তারা বলেছিলেন যে ওই পুকুরটি পরিপূর্ণ মানে পুরোপুরি ভরাট করা যাবে না, কারণ প্রথমবার পুকুরটিতে সেচের ব্যবস্থা করা হয়, মেশিনটি বারবার অকারণে বন্ধ হয়ে যেতে যাচ্ছিল। 2 দিন প্রচেষ্টার পর আবার পুকুরে সেচ শুরু করা হয় এবং হঠাৎ করে বিকট শব্দে মেশিনটি বন্ধ হয়ে যায় এবারও। এবং তারপর একটা নতুন একটা মেশিন, ব্র্যান্ড নিউ একটা মেশিন লাগানো হয়। কিন্তু তখনও হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় এবং শীতকালে এরকম বৃষ্টি অবাক করার মতো না। মানে এবং রাতের বেলায় এছাড়াও সেচ কর্মীরা বিভিন্ন স্বপ্ন দেখতে থাকেন এবং অনেকে জ্বর চলে আসে, জ্বরে ভুগতে থাকেন এবং তারা সবকিছু ফেলে একটা সময় কোনো একটা কারণে চলে যান। সবাই হতাশ হয়ে গেল এবং ভয় পেল। কিছুদিন পরে আবার পুকুরে ভরাটের উদ্যোগ নিল। মেশিন একইভাবে আবারও বন্ধ হয়ে গেল এবং কর্মীরা আবারও ঠিক একইভাবে অসুস্থ হয়ে বিদায় নিল। কিন্তু কেউ কোনো কিছু জানতো না। আচ্ছা, কিন্তু কিছু কর্মী মানে না, এবার বিদায় নেয়নি, জ্বরে ভুগতে শুরু করলো, তারা অসুস্থ হলো, কিন্তু কোনো কিছু জানতো না বলে কাজ করতে থাকলো। কিন্তু পুরো পুকুরটা ভরাট করার আগেই এবারও মেশিনটা নষ্ট হয়ে গেল এবং পুকুরটি অর্ধ ভরাট অবস্থায় আজও সেরকম ভাবেই পড়ে আছে। এবং এটাই ছিল ঘটনা। যদি পড়ে শোনান লেখার উৎসাহ পাবো। লিখেছেন আমাদের এখানে আজাদ এবং তিনি সিলেট থেকে লিখেছেন। এবং আমি এই ঘটনাটা পড়লাম এরকম যে প্রত্যেকটা এলাকার না এলাকা ভিত্তিক একটা ঘটনা থাকে, যে এই এলাকার এরকম একটা ঘটনা। কোনো এলাকায় গাছ থাকে, গাছ নিয়ে একটা ঘটনা, এই গাছটি অনেক দোষ। কোনো এলাকায় পুকুরের দোষ, কোনো এলাকায় মাঠের দোষ, কোনো এলাকায় পরিত্যক্ত কোনো বিল্ডিং এর দোষ, কোনো এলাকায় হয়তো একটা পরিত্যক্ত বাড়ি বা বিল্ডিং তো বললাম, স্কুল ঘরের দোষ। এরকম ধরনের বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ঘটনা। সেই ঘটনাগুলো লিখে পাঠাবেন আপনারা। সেই জন্য, সেই উৎসাহ দেবার জন্যই বিশেষ করে এই ঘটনাটি পড়লাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং আপনারা যারা আপনাদের এলাকার ঘটনা পাঠাতে চান প্লিজ পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটি সেটা একটু মনে রাখতে হবে বা লিখে নিতে হবে। এখন যদি আপনার হাতে মোবাইল থাকে এখানেই আপনি ড্রাফটে সেভ করে রাখতে পারেন। আমাদের যে অ্যাড্রেসটি সেটা হচ্ছে bhutasma@radiofurti.fm, which is BHOOTFM, এরপরে RADIOFOORTI.FM। এখানে যদি আপনি ঘটনা পাঠান বা এখানে যদি আপনি কোনো মেইল পাঠান, আমিই পাবো, আর অন্য কারো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং একেবারেই বিভ্রান্ত হবেন না। ফুর্তি শাওন আমাদের লিখেছেন যে টাঙ্গাইল থেকে, যে সো নাইস স্টোরিজ। এমডি জাহিদ নিলয় আমাদের লিখেছেন 6 মাস পর তিনি লাইভ শুনছেন, অনেক ভালো লাগছে। ওয়েলকাম ব্যাক। রুকনুজ্জামান আমাদের সাথে আছেন এবং তিনি বলেছেন যে আমার কিছু স্টোরি আছে, কিভাবে সেন্ড করবো? মেল করে দিবেন, জাস্ট মেল করে দিবেন। হৃদয় ডিএসপি আমাদের সঙ্গে রয়েছেন বংশাল থেকে, এবং আমাদের সাথে কুমিল্লা থেকে আমাদের সাথে রয়েছেন শিমুল, এছাড়াও আরিফিন আমাদের সাথে রয়েছেন। স্টোরি ওয়াজ সো গুড, স্টোরি ওয়াজ গুড তাই লিখেছেন। আমাদেরকে লিখেছেন মাজহারুল ইসলাম ময়মনসিং থেকে, ভালো লাগছে, থ্যাঙ্কস। হানিফ আমাদের সিলেট থেকে লিখেছেন এবং আমার কাছে লিখেছেন দেখতে পাচ্ছি তাহমিদ। আজকের স্টোরিগুলো ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং তিনি লিখেছেন। আনাম আমাদের লিখেছেন 10 মাস পরে তিনি 3 বোন একসাথে ভূত আসম শুনছেন। ওয়েলকাম ব্যাক, আর হারিয়ে যাবেন না এভাবে, আমরা আপনাদের মিস করি। এমডি রাজন মোহাম্মদ আমাদের লিখেছেন দুর্গাপুর থেকে, রাজশাহী থেকে, স্টোরিগুলো অসম। ফার্মগেট থেকে সুমন আমাদের সাথে রয়েছেন। আমার সাথে রাজীব এবং লোপা রয়েছেন রামপুরা থেকে এবং লিখছেন ওয়েলকাম ব্যাক আলিফ ভাই, আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও সুকি লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আবিদ আমাদের লিখেছেন অসম স্টোরি, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি জুলি বংশাল থেকে লিখেছেন যে পুকুরের স্টোরিটা আমার জানা আছে।
একটা পুকুরের স্টোরি আমার জানা আছে ওকে। এসআই চাবরার হাজারীবাগ থেকে আমাদের সাথে রয়েছেন। ফার্স্ট স্টোরিটা নাইস ছিল। মাইশা সিলেট থেকে আমাদের লিখেছেন যে স্টোরিটা অসম ছিল। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি দীপু আজিমপুর থেকে লিখেছেন ফার্স্ট ঘটনাটি সবার জন্য একটা উদাহরণ। বাহ, চমৎকার। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরো অনেকেই লিখছেন প্রথম ঘটনা সম্পর্কে। তো যাই হোক, আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রথমে। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই ফেসবুকে কানেক্টেড আছেন আমাদের সাথে, এবং সব সময় মতো আজকেও শুনছেন অফকোর্স বোথ এফএমের রেসিপি মেনটেন করি। আচ্ছা, আমাদেরকে সাবিনা আখতার লিখেছেন এটা, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ভয় লাগবে আমাদেরকে। আচ্ছা, আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি এটা মিজান লিখেছেন। এছাড়াও আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন খুলনা থেকে রাজু। ফেসবুকেই তিনি কমেন্ট করেছেন আমাদের সাথে, এবং তিনি বলছেন যে তিনি অবশ্য লিখেছেন যে তিনি ভয় পাচ্ছেন না। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমি বারবার আমার আচ্ছা আমি 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 আমার ভাইয়া বলতে আমি শুনছি ভায়া লিখেছেন, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছিল। শাহিয়ার আহমেদ শান্ত। এমডি কামাল খান আমাদের লিখেছেন চট্টগ্রাম থেকে। আমাদেরকে এমডি কহিল খলিল আমাদেরকে লিখেছেন আই লাভ ভূত এফএম। আমি বুঝি না যে যখন আপনারা কেউ লেখেন যে ভয় লাগছে না, তখন আসলে এটাতে কি মিন করেন? তার মানে হচ্ছে যে আপনি ঘটনাটি আপনার ভালো লাগছে না, নাকি আপনি ভয় পান না, দুটোই হতে পারে। কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছি যে লাভিং বয় নাইম লিখেছেন 1 ইয়ার পরে তিনি শুনছেন আমাদের এখানে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে পার্থ দাস অর্ক আমাদের সাথে লিখেছেন, এবং তিনি লিখেছেন যে অনেক অনেক ভয় লাগছে। আমাদেরকে অদৃশ্য বালক লিখেছেন। এছাড়া আমাদেরকে আমজাদ খান আমাদেরকে লিখেছেন অসম, কেমন আছেন রাসেল ভাই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে আছেন আমাদের সাথে। এছাড়াও ভূত এফএমের যে পেজটা রয়েছে সেই পেজেও অনেকেই আমাদের এসএমএস করছেন, এবং অনেকেই দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আছেন। আরিফ হোসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে আমাদের সাথে মৈত্রী আছেন ইউএসএ থেকে। ওকে, এবং তিনি যেটা লিখেছেন যে হাই ভাইয়া, এবং তিনি বলছেন যে রাতের গাড়িতে ভূত এফএম শোনার মজাই আলাদা। আমি এখন গাড়িতে ঠিক বাট দুপুর 2টা বাজে, 2:30 বাজে, এবং গট অ্যাডিক্টেড টু ভূত এফএম। আজকে যদি আমার টেক্সট পড়া হয় দেন আই উইল অ্যাকচুয়ালি বি লাকি। এবং নর্মালি আমার লাক আমার সাথে দেয় না, বাট আপনি তো যদি এখন শুনে থাকেন, এই মুহূর্তে শুনতে থাকেন, তাহলে তো ডেফিনেটলি আপনি আমাদের শুনছেন। আপনার কমেন্টটা পড়ে ফেলেছি। এবং রাসেল ভাই প্লিজ কমেন্টটা পড়েন। লিখেছেন দিশাহীন পথ। আমাদেরকে SF আবির আছেন, আজকের এপিসোড সেই হচ্ছে। এছাড়াও জাবির হাবিব আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি একলা ঘুরি। এছাড়াও পারভেজ টুরিস্ট আমাদের সাথে রয়েছেন। রিপন আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন এমডি সুমন। এছাড়াও তানভীর ইসলাম আমাদের সাথে রয়েছেন। ইমরান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দিশান জুবাইর পলক। এছাড়াও কষ্টের নোনা জল আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফারাবি আহমেদ, রিয়াদ সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.trust এই দুটো অ্যাড্রেসে আমরা চলে আসি আবার ডক্টর আলিফের কাছে। তার পরবর্তী ঘটনা শুনবো আমরা তার কাছ থেকে। অ্যান্ড আলিফ, আমরা সেকেন্ড ঘটনায় চলে যাই। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার সেকেন্ড ঘটনাটি ঘটেছে একজন মহিলার সাথে, ওর নাম হাফিজা। তো উনি তার পরিবার সাথে, মানে বাবা মার সাথেই আর কি আগে চুয়াডাঙ্গা থাকতো। তো ওখান থেকে শিফট করে তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ার কারণে ময়মনসিংহে TNT বোর্ডে তাদের ময়মনসিংহে একটা শহরে TNT বোর্ডে চাকরি হওয়ার পরে ওই জায়গায় শিফট হয়ে যায়। তো বাসা একটু দূরে থাকে অফিস থেকে। তো গভর্নমেন্ট বাড়ি আর কি রাসেল ভাই, অনেক আগের কথা, অলমোস্ট 20 থেকে 25 বছর আগের কথা আর কি। গভর্নমেন্ট বাড়ি, তো চারিপাশে গাছ গাছালিতে ভরা। তো অ্যাকর্ডিং টু হার যে গাছ গাছালিতে ভরা, আসলে আমি কিন্তু এরকম হন্টেড কিছুই দেখিনি। চারিপাশে গাছ গাছালি দেখতে খুব সুন্দর লাগতো। আম গাছের মধ্যে আম ধরে আছে, খুব সুন্দর। এবং বাড়ির সামনে সুন্দর উঠোন, এবং এত দিব্যি আড্ডা দেওয়া যায়, এত সুন্দর জায়গা আর কি। বাসাটা খুব অনেক বড় একটা জায়গার মধ্যে ছোট্ট একটা বাসা। মানে বাসাটা প্রায় 4 রুমের বাসা, মোটামুটি গভর্নমেন্ট বাড়ি যেরকম হয় আর কি।
তো বাসায় ঢোকার পরে যখন প্রথম বাসাতে ঢোকে, তো ওনারা দেখেন যে আগে যারা ছিল তারা কি আসলে বাসায় ছিলেন না, নাকি গভর্নমেন্ট ওনাদেরকে বাসাটা দেওয়ার পর ওনারা এই বাসাটা রিজেক্ট করছে বা কিছু। পুরো বাসাটা পুরো অপরিষ্কার, ময়লা, হয়তো এই বাসাতে প্রায় 10-15 বছর কেউ ছিল না, এরকম কন্ডিশন। তো বাসায় ঢোকার পর তারা যাদেরকে দেখলো, একটি বাবুর্চি, মানে গভর্নমেন্ট অফিসার যেহেতু, একটি বাবুর্চিকে দেখে, একটি দারোয়ান তারা পায়, এবং বাসার ভেতরে পরিষ্কার করার জন্য অলমোস্ট 2 দিন সময় নেয়। পুরো বাসাটা পরিষ্কার করতে 2 দিন সময় নেয়। তো গোছগাছ করার পরে বাসাতে তারা থাকা শুরু করে। কিছুদিন পরে একটি বুয়া তাদের বাসাতে জয়েন করে। তো বুয়ার সাথে থাকতে থাকতে অলমোস্ট এক ধরনের সখ্যতা গড়ে ওঠে। বুয়ার বয়স অলমোস্ট 30 বছর বয়স, 29-30 হুম। হবে। তো বুয়ার সাথে তার সখ্যতা করেছে। কোনো কিছু করলে সে বুয়াকে জিজ্ঞেস করে। স্কুল থেকে আসার পরে একটা স্কুলে ভর্তি করে দেয়। স্কুল থেকে আসার পরে বুয়ার সাথে নরমালি তার সময় কাটে, গল্প করে। তো বুয়াই তাকে মানে বুয়ার সাথে থাকে, বা মার সাথেও, তো মা আগে মার সাথে ঘুমাতো, পর আলাদা হয়ে যায়, আলাদা একটা রুমে যায়। তখন বুয়া যখন আসছে তখন তার সাথে বুয়াও ঘুমায়। তো যেদিন ঘটনা ঘটে সে রাসেল ভাই, সেদিন আপনার প্রচন্ড ঝড় ছিল। প্রচন্ড ঝড় বলতে কি, মনে হচ্ছে যে গাছপালা সব উপরে আসবে। বিকাল থেকেই বাতাস বয়ে যাচ্ছে, রাত্রেবেলা আসছে ঝড়। তো প্ল্যানিংটা বুয়ার যে আজকে রাত্রে আম পারবো, যায়নি এরকম ভাবে ময়মনসিংহের ভাষায়, তো যাবো নে, আম পারবো নে। তো এরকম প্ল্যান করে রাত্রে 12টার দিকে হবে। তো মেয়েটি তখন ক্লাস 5-6 পড়ে, যে হাফিজাপুর কথা বললাম, 5-6 পড়ে, অনেক আগের কথা। তো সে যখন বাইরে আম কুড়াতে যাবে, যে গাছ থেকে আম পড়ছে, আমের পড়ার সাউন্ডও তারা পেয়েছে বৃষ্টির মাঝখানে। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বুয়া তাকে নিয়ে গেটের বাইরে যায়, বুয়া গেটের ভেতরে থাকে এবং তাকে বলে আপনি নিয়ে আসেন। সে আম নিয়ে আসতে যায়। তো আম নিয়ে আসতে যে মানে হঠাৎ করে তার চোখের মধ্যে যেটা পড়ে, আম উঠাবে কি, সে ওই জায়গাতেই অজ্ঞান হয়ে যায়। যেটা দেখে আসল ভাই, সেটা হচ্ছে যে দুইটা মেয়ে, মনে করেন দুইজনের কন্ডিশন হচ্ছে একটা একজনের ঘাড়ের মধ্যে কামড় দিয়ে মাংস উঠাই নিয়ে আসতেছে। আচ্ছা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এটা কিভাবে দেখলেন? তখন তো অন্ধকার হওয়ারই কথা, হুম। রাতের বেলা। বলে যে আকাশের অবস্থা যা, আকাশ তো মেঘ করা অবস্থা থাকলে এমনি লাল থাকে, আপনি দেখবেন নিজে। হুম, হুম। আপনি সামনে কেউ দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পারবেন। আর আমি স্পষ্ট দেখতে পারি যখন বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন আচ্ছা। কিছুক্ষণ পর পর। এটা দেখার পরে আমার সামনে আম কুড়াবো কি, আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন বাবা মাকে আমি ঘটনাটি বলি, এবং বাবা মা অন্য সময়, মানে অনেক সময় দেখা যায় যে এসব ব্যাপারকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আমার বাবা মা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দেয়। আমার বাবা মাও ভয় পেয়ে যায়, কেন জানি ভয় পেয়ে যায়, আমি জানি না। এবং বুয়া যেটা বলে যে বুয়ার আমাকে অজ্ঞান অবস্থা দেখতে পায়, এখানে পড়া অবস্থা দেখতে পায়, পরে তিনি বাসায় নিয়ে আসে। তো এরপর থেকে রাসেল ভাই, ওই মেয়েটি মানে মার সাথে ঘুমাতো, আর একা ঘুমাতো না প্রায় অনেক দিন, 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন না, অ্যাকচুয়ালি 4 থেকে 5 মাস পর। আচ্ছা। 4 থেকে 5 মাস পর আসলে উনি এরকম ভাবে চিন্তা করেন, আসলে পরের দিন ঈদ ছিল রাসেল ভাই, ঈদের আগের দিন। হুম। ঈদের আগের দিন, তো এর মধ্যে জিনিসটাও সামহাও নর্মাল হয়ে যায়। আর ওনার মা প্রেগনেন্ট ছিল। তো মাকে এত প্রেসার দিতে পারতো না। তো মা ওকে আমাকে আলাদা রুমে, বুয়া ওখানে মাঝে মেঝে ফ্লোরে ঘুমাতো আর কি। যেহেতু ভয় মোটামুটি হুম, কেটে হুম। গেছে আর কি। তো ওই রাতে প্রচন্ড ভয় পায় ও রাসেল ভাই, যে রাত্রে আগের ঘটনাটা যে ঘটে। আচ্ছা। হঠাৎ করে ওই দিন রাতে, ঈদের আগের দিন রাতে বেলা, ওর মাও একটু দেরিতে ঘুমায়। আচ্ছা। ওর মাও একটু দেরিতে ঘুমায়। তো দেরিতে ঘুমায় বলতে পরের দিন ঈদ হুম, প্রিপারেশনের হুম। একটা বিষয় আছে। ওই তারা প্রথম ময়মনসিংহে ঈদ করছে। তো এক পর্যায়ে রাতে যখন ঘুমোতে চলে যায় সবাই, গভীর রাত, তখন হঠাৎ করে সাউন্ড আসে, তার দাদা তার জন্য মানে তাকে ডাকছে। ডাকটা এরকম যে, আমার অবু এদিকে আয়, এরকম টাইপের ডাক। তার দাদার ভয়েস। তার আচ্ছা। দাদা ঠিক 4 বছর আগে মারা যায়, তার স্পষ্ট মনে আছে। হুম, হুম। তার সব সেন্স আছে যে তার দাদার কথা ভয়েস আসছে। সে যখন হঠাৎ করে উঠে বসে, তখন ভয়েসটা চেঞ্জ হয়ে তার চাচার ভয়েস হয়ে গেল। আচ্ছা। হঠাৎ করে তার চাচা থেকে তার ছোট ফুপ্পির ভয়েস, যে এই হ্যাঁ, তোর জন্য আমি পুতুল নিয়ে আসছি, তুই এদিকে আয়। তো যে মেঝেতে তাকিয়ে দেখে যে তার বুয়াটি মেঝে ঘুমিয়ে আছে। তাহলে সেই শুনছে হয়তোবা। সে ভয় কি করে, কাঁথাটি সারা শরীরে দিয়ে দেয়। হুম। কাঁথাটি দিয়ে দেওয়ার পর আর কোনো ভয়েস আসে না। তো কিছুক্ষণ ভয়েস না আসাতে সে আবার কাঁথাটি তার শরীর থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর আবারও সেই ভয়েস, দাদার ভয়েস, চাচার ভয়েস, ফুপ্পির ভয়েস, ভয়েস তার আত্মীয় স্বজনের, তাকে ডাকতে যাচ্ছে, তাকে কাছে ডাকছে। হুম। এমন সময় তিনি মেঝেতে তাকিয়ে দেখে বুয়াকে, বুয়া নাই। হঠাৎ করে বুয়াটা কোথায় গেল? এখন সে চিৎকার দিয়েও কোথায় যাবে? চিৎকার দিয়েও যেতে পারছে না। চিৎকার দিলে যে কোনো প্রবলেম হয়, বা দৌড়ে যাবে, অন্ধকারের ভিতরে কিভাবে দৌড়ে যাবে? তো সে তার হাতের কাছে যে হারিকেন ছিল, তখন ইলেকট্রিসিটি ছিল না রাসেল ভাই। হারিকেন থাকার কারণে হারিকেনের আলো বাড়িয়ে সে একটু আগাতেই, মানে যে জায়গায় তার খাট ছিল, ওটা খাওয়ার টেবিলের কাছেই।
তো আপনার একটু আগানোর পরেই দেখতে পাই যে মানে তার বাবা মা রুমে যাওয়ার পথে আর কি দেখে যে বুয়া শুয়ে আছে। বুয়ার মাথাটা দেখা যাচ্ছে না, তার শাড়ির মানে শাড়িটা একদম লন্ডভন্ড হয়ে আছে। হুম হুম। তার মাথা, বুয়াটির মাথা দেখা যাচ্ছে না, পাশে একটি নার পেঁচানো বাচ্চা শিশু, আচ্ছা। মানে জন্ম হওয়ার শিশু, হুম। এরকম নার পেঁচানো। এটা দেখে সে এক চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়ে যেতে রাস্তায় মানে মেঝেতেই পড়ে যায়, এরপর আর তার কিছু মনে নাই। তো সে যখন জ্ঞান ফেরে তখন হসপিটালের ডাক্তাররা তাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে থাকে। তার যখন জ্ঞান ফেরে আস্তে আস্তে, তো একটা পর্যায়ে ডাক্তাররা তাকে তার লেফট সাইড প্যারালাইজ, তার লেফট হ্যান্ড, লেফট পা এবং তার আপনার বাম ঠোঁট এখন হয়তো সে একটু রিকভার করছে, কিন্তু ওই মুহূর্তে তাকে এটা ঘোষণা করে দেয় যে আপনার লেফট সাইড পুরো প্যারালাইজ হয়ে গেছে এট দ্য এজ অফ 14-15। তো খুব এই দুঃখজনক, খুবই খুবই অনেক আগের ঘটনা, এবং এত কম বয়সে তার প্যারালাইজ হয়ে যাবে হঠাৎ করে হুম। উইদাউট এনি রিজন, আউট অফ নো তার সাথে এই ঘটনাটা ঘটে গেল। তো বাবা মা খুব কষ্ট পায় এবং তার মা সবচেয়ে বেশি ধাক্কা পায় উইদিন 1 মান্থ। খুবই মানে স্বাভাবিক। খুবই মানে স্বাভাবিক, হুম, এরকম খুবই একটাই স্বাভাবিক। তো মেয়ে, তার আর কোনো রাইট। তখন সে প্রেগনেন্ট ছিল। কিন্তু রাসেল ভাই, আমি একটা ঘটনা একটু পরে বলি, আগে জিনিসটা বলে নেই। হুম ঠিক হুম। 2 মাস পরে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে তার মা মিসক্যারেজ হয়ে যায় আচ্ছা। আফটার 2 মান্থস। আমি জাস্ট ওনার প্লটের সাথে একটু হুম মিলালাম হুম হুম। ঘটনাটা। তো ওনারা এতটাই স্ট্রেস ছিল ওই মুহূর্তে যখন সে হসপিটালে ছিল, বাসায় আসার পরে তারা বুয়ার জিকির করে, বুয়ার খোঁজ খবর নেয়। কিন্তু যখন দারোয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা বুয়াটা যে ছিল বাসার মধ্যে, বুয়াটা কই? দারোয়ান বলে যে আপনারে আমি কখনো বুয়াদের সাথে তো দেখি নাই, আমি তো এই বাসায় কখনো কোনো বুয়া দেখি নাই, হুম হুম। বুয়া কোথা থেকে পাইলেন? বলে যে আমাদের বাসায় তো বুয়া ছিল। বলে, হ্যাঁ আপনি তো সবসময় দেখি বুয়া বুয়া করতেন, আমি মনে করছি আপনি আপনার মেয়েরে ডাকেন, বুয়া কোথায় পেলেন? তো ওই বুয়া আপনার বাসায় ছিল এতদিন, আপনার সাথে ছিল, বাবুর্চি জিজ্ঞেস করে, আপনি দেখেন নাই বুয়াকে কখনো? বুয়াটা তো সবসময় ওর সাথে থাকতো, হাফিজের সাথে। বললেন, না রে আপা, আমি তো আপনি বুয়া বুয়া ডাকতেন, এবং অনেকবার বুয়া বুয়া বলছেন আমাদের সামনে, কিন্তু কখনো আমি ওরকম কাউকে দেখি নাই। তাহলে উনি কে ছিল? হয়তো কিছু একটা ছিল যাকে ওনাকে ইনফ্লুয়েন্স করে এই বিপদের দিকে নিয়ে গেছে, হয়তো বা। হুম হুম রাসেল হুম। ভাই, এখন পর্যন্ত যেটা দেখা গেছে ওনার কিছুটা এখন, আগে যেটা হতো যে একদমই মুভ করতে পারতো না, এখন কিছুটা হলেও মুভ করতে পারে। ডাক্তার আচ্ছা। দেখাতে 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 তো বিভিন্ন দেশে বিদেশে ট্রিটমেন্ট করাতে করাতে কিছুটা মুভমেন্ট করাতে পারে। তিনি এই মুহূর্তে সুইজারল্যান্ডে আছেন এবং হাঁটা শিখেছে উনি, যে হাঁটা চলাফেরা করছেন হুম হুম। এটা করেছেন সুইমিং পুলে, শিখেছেন উনি সুইমিং পুলে। ওখানকার আচ্ছা। সুইমিং পুলে আস্তে আস্তে তার লিমস গুলো মুভমেন্ট করানো আচ্ছা হয়েছে। আচ্ছা। এখন সে মোটামুটি করতে পারে, কিন্তু স্টিল এজ অফ 39 উনি এখনো পর্যন্ত কোনো ধরনের আর এরকম বিপদে পড়ে না, কিন্তু মানে কোনো ধরনের বিয়ে শাদীও করেন নাই। ওকে। মানে অনেক অদ্ভুত ঘটনা, এবং এই ঘটনাটা আসলেও এটাও খুব অদ্ভুত একটা ঘটনা। এন্ড আপনারা যারা আছেন, আমার কাছে সবচেয়ে বেশি মানে উইয়ার্ড লেগেছে ওই পার্টটা, যে একসাথে দুটো মানুষকে তিনি দেখেন, যে দুটো মানুষ দেখতে একই রকম এবং একজন আরেকজন আরেকজনের গলা থেকে কামড়ে মাংস খাচ্ছে মাংসটা। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। আপনি মনে হচ্ছে চিন্তা যে করুন। কোনো ধরনের ওই যে নেকড়েরা মারামারি করে হ্যাঁ যে হ্যাঁ 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 হ্যাঁ। একের একের এবং কামড়ে দুজন ধরে রাখে, একই এই যে হাইটের, একই একই রকম একই দেখতে, রকম একই দেখতে। সবকিছু। কিন্তু এরকম কাউকে সে কখনো আগে দেখে নাই। আগে কখনো দেখেন নাই। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, এবং আপনি চিন্তা করে দেখেন যে এই জিনিসটা আপনার সামনে যদি আপনি ঘটে দেখেন তাহলে আপনার কেমন লাগবে, বা আপনি যদি স্বপ্নেও দেখেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার জন্য। তো এটাই ছিল ডক্টর আলিফের ঘটনা, এবং পরবর্তীতে আরো একটা ঘটনা যদি সময় পাই তাহলে তার কাছ থেকে আমরা আবারও শুনবো। তবে তার আগে এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা খবর দিব আপনাদেরকে, সেই খবরটা জানিয়ে দেবো, তারপরে ফিরে আসবো আবারও ঘটনায়। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিগ নিয়ে এলো বিগ বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না, এবং শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ই ব্যবহারের উপযোগী। মনে রাখতে হবে, এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি, গোঁফ, শেভের জন্য নয়। ফ্রান্সের তৈরি বিগ বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে। আজই খোঁজ করুন বিগ বডি রেজার, পরিচ্ছন্ন শরীর, পবিত্র মন। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের ঘটনায়। Mood FM. The night comes alive with Graminphone.
ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 104.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা একটা যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, তারপরে লম্বা সময় নিয়ে হয়তো ঘটনা বলা যাবে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Footy. ওয়েলকাম ব্যাক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবে। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি সুদীপ্ত, এসছি নিকুঞ্জ থেকে, Okay. এআই উইথ ইঞ্জিনিয়ারিং পড়ছি। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনা। আচ্ছা রাসেল ভাই, এটা হচ্ছে বেসিক্যালি আমার মামার ঘটনা। আজ থেকে প্রায় 12 কি 13 বছর আগের ঘটনা। সো মামা তখন নতুন নতুন ক্লাস 9-এ উঠে। সো রাসেল ভাই নতুন নতুন 9-এ ওঠার পর অনেকে ফিজিক্স কেমিস্ট্রি টিচার রাখা শুরু করে। তো এই আমার মামাও একটা স্যারের কাছে ভর্তি হয়। তো এই স্যার ছিলেন পুরান ঢাকার অনেক স্টিমড একটা স্কুলের টিচার, আমি নামটা বলছি না। হ্যাঁ, তো মামাদের ব্যাচ ছিল সন্ধ্যার পরে। তো এখন স্যার যে বাসাটাতে থাকতেন সেই বাসার শেপটা আমি প্রথমে একটু বলে নেই। এটা হচ্ছে আপনার 3 কোণ একটা বাসা, মাঝখানে ছোট্ট একটা উঠোন, সেই উঠোনের মধ্যে একটা কুয়া ছিল। সো এই বাসার শেপটা নিয়ে পরে অনেক মানে আলোচনা হয়েছে যে এটা ইলুমিনাটি একটা স্টাইল ছিল। তো যাই হোক, ওই মামাদের ফ্রেন্ড সার্কেলের এক ফ্রেন্ড একবার মানে চিন্তা করে যে এই স্যার, আর এলাকায় অনেকেই অনেক কিছু এর নামে শুনতো যে স্যার হয়তো ব্ল্যাক ম্যাজিকের সাথে সংযুক্ত, স্যার হয়তো অনেক রিচুয়ালস গুলা করে যেগুলা মানে ভেরিফাইড না। হ্যাঁ, তো আমি সত্য কি মিথ্যা জানি রাসেল ভাই, অনেকেই নাকি এরকমটা বলে যে আমি যদি ব্ল্যাক ম্যাজিক করি বা কেউ যদি এটা আমার সামনে চিন্তা করে, আমি সেই নেটওয়ার্কটা পাই। তো অনেক অনেক ফ্রেন্ড যখন চিন্তা করতো আচ্ছা স্যার তো ব্ল্যাক ম্যাজিক করছে, তখন স্যার তাদের দিকে মানে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো যে স্যার তাদের মাইন্ড রিড করতে পারছে। তো যাই হোক, একদিন সন্ধ্যাবেলা কাহিনী, তো ওই মামাদের ব্যাচের এক ফ্রেন্ড লক্ষ্য করে যে স্যারের বাসায় যে শোকেস আছে, শোকেসের মধ্যে অনেকগুলো মোমবাতি ছিল, ছোট বড়। তো প্রত্যেকটা মোমবাতি কালো। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে স্যারের বাসার যে বেডশিট ছিল, যেগুলো পর্দা ছিল, ইভেন যেগুলো ফ্যানের পাখা ছিল, সবগুলো ছিল ফুল ব্ল্যাক। এই কোয়েশ্চেনটা একদিন এক ফ্রেন্ড স্যারকে করে যে আচ্ছা স্যার, আপনার বাসা সবকিছু এরকম কালো কেন? আর মোস্ট ইন্টারেস্টিংলি ওই কালো মোমগুলো আপনি কোত্থেকে পাইছেন? তো মানে ওই ফ্রেন্ড, মানে অনেকে আমরা জানি যে ব্ল্যাক ম্যাজিক করতে গেলে কালো রঙের মোমবাতি অনেক মানে প্রয়োজন, বা সাধারণত কালো রঙের মোমবাতি বাজারে হয় না। তো স্যার এটা মানে খুব সিম্পলি এড়ায় যায় যে হ্যাঁ এটা আমার গিফট করছে একজন, অসুবিধা নেই, এটা জানা দরকার নেই তোমাদের। তো এরকম 2-3 দিন গেল। একদিনের ঘটনায় এক ফ্রেন্ডের মানে টেবিল থেকে কলম নিচে পড়ে যায়। তো ওই ফ্রেন্ড উঠাতে গেলে দেখে যে আহ, তাদের যে ফ্লোর ছিল, ফ্লোরে মানে পেন্টাগনের মতো অনেকগুলো শেপ আঁকা, যেগুলা ব্ল্যাক ম্যাজিকে বিভিন্ন জায়গায় মানে আমরা শুনেছি করা হয়, ইউজ করা হয়। So এইটা ওই দিন ওই ফ্রেন্ড মানে প্রাইভেটে কাউকে কিছু বলে না, পরের দিন এসে প্রত্যেকেই বলে যে আমি তো স্যারের বাসায় সিমেন্টে এরকম খোদাই করা বিভিন্ন পেন্টাগনের শেপ দেখেছি। আচ্ছা, তো পরের দিন সব ফ্রেন্ডই এগুলা দেখে, এবং এই ব্যাপারটা অনেক মানে আলোচনার মধ্যে চলে আসে। সো একদিন ওই সবগুলো ফ্রেন্ড প্ল্যান করে যে আচ্ছা স্যারের বাসার ভেতরে আমরা তো কখনো যাইনি, মানে আমি তো আগে বলছিলাম আসলে মাঝখানে একটা উঠোন, 3 কোণা বাসা। তো মাঝখানে একদিন যাব, যে কোনো একজনের গিয়ে দেখতে হবে যে আসলে ব্যাপারটা ভিতরটা কি। যে আর আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, ওই লোকালের মানুষজন বলে যে এই স্যারের বাসা থেকে রাত 3টার পরে কুকুর বিড়াল সহ ছোট ছোট বাচ্চাদের স্ক্রিমিং শোনা যেত। এবং স্যারের মানে স্যার একাই ছিল, সিঙ্গেল ছিল, স্যারের কোনো ওয়াইফ বা বাচ্চা কেউ কোনোদিন দেখেনি। আচ্ছা, তো যেই প্ল্যান সেই কাজ। এক ফ্রেন্ড একবার হঠাৎ করে বললো যে স্যার আমার তো খুব পানি পিপাসা লাগছে, আমি মানে ভেতরে পানি খেতে যেতে পারি? তো স্যার মানে কিচেনের এরকম হাত দিয়ে ইশারা দিয়ে কিচেন দেখা দেয়। সো ওই ফ্রেন্ড, ওই ছেলেটা মানে যায় কিচেনে, কিচেনে যাওয়ার আহ, সময় তার কুয়োটা ক্রস করা লাগে। সে কুয়া ক্রস করে কিচেন যায়, কিচেন থেকে পানি খায়। আরেকটা ইন্টারেস্টিং কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে প্রাইভেটের পড়ানোর সময় প্রত্যেকটা স্টুডেন্টই একটা সাউন্ড শোনায়, যেটা হচ্ছে ছপ ছপ একটা সাউন্ড। মানে ওই কুয়োতে মানে কেউ জামা কাপড় ধুইলে যেরকম সাউন্ড হয়, অথবা ওই কুয়ার পানিতে কেউ মানে কিছু ফালাচ্ছে আবার উঠাচ্ছে আবার পড়ছে, এরকম একটা ছপ ছপ সাউন্ড। সো ওই ফ্রেন্ডটা যখন ক্রস করে আসছিল, তখন সে আবার এই ছপ ছপ সাউন্ডটা শুনতে পায়।
তো কিউরিয়াসলি সে ওই কুয়ার সামনে যায়, মানে উকি দেয়। তো উকি দেওয়ার পর সে যেটা দেখতে পায় রাসেল ভাই, কুয়ার পাশে যে বালতি, যে রশি দিয়ে বাঁধা থাকে, সে বালতি একদম আপনার পানির নিচ পর্যন্ত ডুবানো। আর রশি দিয়ে এটাকে এক্স্যাক্টলি বিড়াল বলা চলে না, বিড়ালের চেয়ে অনেক বড় আকৃতির কোন একটা কিছু, তার মাথা ছিল, তার দুটো চোখও ছিল, একটা কিছু মানে ওই রশি বেয়ে উপরে ওঠার ট্রাই করছে। অনেক বড় বড় কালো লোম ছিল সেটার মধ্যে। এবং 2-3 সেকেন্ড পর এটা পড়ে যাচ্ছে অ্যাপারেন্টলি, আবার এটা উঠছে, আবার এটা 2-3 সেকেন্ড পর পড়ছে, এবং এইটার সাউন্ডই এই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ফ্রেন্ড শুনতো, এই ছপ ছপ সাউন্ড। এইটা দেখার পরে সে খুব ভয় পেয়ে যায়। আর সে দৌড়ে আসার পরে যেই মানে রুমে তাদের ব্যাচ পড়তো তখন মানে ঢুকে দেখে যে স্যারের মুখ অগ্নিবর্ণ, স্যার ওর দিকে খুব মানে খারাপ একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এইটা দেখার পরে স্যারের এই চেহারা দেখার পরে, আবার ওই কালো জিনিসটা দেখার পরে মানে ও ফেইন্ট হয়ে যায়। তো পরবর্তীতে এই ঘটনা ওদের স্কুলে রাসেল ভাই জানাজানি হয়ে যায়, এলাকায় জানাজানি হয়ে যায়। স্যার রিজেন লেটার দেয় স্কুল থেকে, বাড়ি ছেড়ে দেয়। তো দীর্ঘ 5-6 মাস পরে বাড়িটা যখন মানে আবার মানে লোকাল বা যারা রিকনস্ট্রাকশন করে তারা দেখতে পায় যে কুয়োটা যখন তার ভরাট করে ফেলে একসময়, ওটা এখন আর নাই। তো ওটা ভরাট করার সময় ওই কুয়ার নিচে থেকে কাটা বিড়ালের মাথা, কুকুরের মাথা সহ বিভিন্ন বিভিন্ন জিনিসের স্কাল পাওয়া যায়। তো এইগুলা সম্ভবত ওই স্যার মানে ব্ল্যাক ম্যাজিক করতে ইউজ করতো, এগুলা লোকালরা বিশ্বাস করে। এটাই ছিল ঘটনা আসলে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ইমেইলে যাচ্ছি আরো একবার, এবং সেই ইমেলটা আমাদের একজন অতিথি পাঠিয়েছেন, তার ইমেলটা আমরা পড়ে আসছি। তো যেভাবে ইমেলটি লিখেছেন আর কি, সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে। আমি আশিক, কাতারে থাকি। আমি ভূত এফএম লাইভ শুনতে পারি না, কারণ ওই সময় আমার ডিউটি থাকে, তাই আমি ডাউনলোড করে শুনে। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। শুরুতেই বলি, এটা আমার ফার্স্ট ঘটনা, তাই যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি এখানে একটা কফি শপে ছোটখাটো একটা জব করি। আমি যখন এখানে ফার্স্ট জয়েন করি, তখন আমাকে থাকার জন্য অফিস থেকে বাড়ি দেয়া হয়। প্রথমে আমি সেই বাড়িটার বর্ণনা দিই। বাড়িটা শহর থেকে বেশ দূরে, এবং সেখানে আশেপাশে বেশ কয়েকটি বাড়িঘর নেই। বাড়িটা ঠিক একটা বাগান টাইপের, নানা রকমের গাছে ভর্তি, অনেকটা পুরনো বাগান বাড়ির মতো। আমাকে থাকার জন্য যে ঘরটা দেয়া হলো, তার ভেতরে 3টা রুম আছে। আমাকে 2টা রুম ব্যবহার করতে বলা হয় এবং অন্যটি ব্যবহার করতে নিষেধ করা হয়। আমি ভাবলাম হয়তো এটা অন্য কারোর জন্য রাখা হয়েছে, তাই আমি আর কিছু বললাম না। আর একটা জিনিস, এই পুরো বাগান এবং বাড়িটার মধ্যে একজন কেয়ারটেকার, তিনি সবকিছু দেখাশোনা করেন। লোকটির নাম আজিজ। তিনি অনেক বৃদ্ধ এবং পরহেজগার। সেদিন সবকিছু গুছিয়ে একটু বাইরে বের হই, তারপরে রাত 8টার সময় বাসায় ফিরে আসি এবং ঘুমিয়ে যাই। সকালে উঠে অফিসে চলে যাই এবং রাত 10টা নাগাদ বাসায় ফিরে কেয়ারটেকার তথা আজিজের সাথে কথা বলে ঘুমিয়ে যাই। রাত 2টার সময় আবার একটা বিকট কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি স্পষ্ট শুনতে পেয়েছি কান্নার শব্দটা, কিন্তু উঠে লাইট জ্বালাতেই হাওয়ায় মিশে গেল। আমি ভাবলাম যে এখানে কে কান্না করবে, এটা আমারই মনের ভুল, তাই লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। আমি বিষয়টা কারোর সাথে শেয়ার করলাম না। পরের দিন রাতে অফিস থেকে ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেল, তাই দেরি না করে ঘুমিয়ে গেলাম। এবং সেদিনও ঠিক মধ্যরাতে কান্নার শব্দটা শুনতে পেলাম, কিন্তু শব্দটা অনেকটা বৃদ্ধ লোকের কান্নার শব্দ মতো শুনলাম। শব্দটা ক্রমেই বেড়ে চলেছে, তাই আমি ভয় পেয়ে কি করব ভেবে না পেয়ে কেয়ারটেকার আজিজকে ডাক দেই, কিন্তু তাতে কোনো লাভ হলো না। আমার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না, এবং ভয়ে যেন আমার হাত পা সব অবশ হয়ে এলো। তখন আমি আর সহ্য করতে না পেরে দরজা খুলেই যখনই বাইরে বের হলাম, তখনই যা দেখলাম সেটা দেখার জন্য রাসেল ভাই আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম কাফনের কাপড় পরা একটা বৃদ্ধ লোক কি বিভৎস চেহারা নিয়ে সেই বন্ধ রুমের বাইরে বসে আমার দিকে তাকিয়ে কাঁদছে। এটা দেখার জন্য আমি সেখানেই জ্ঞান হারাই। তারপরে সকালে আমার জ্ঞান ফিরে আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি। তার কিছু পরে আজিজ এসে বলছে, আপনাকে রাতে বারান্দায় পড়ে থাকতে দেখে আমি বিছানায় শুইয়ে দিই। রাতে আপনার কি হয়েছিল
বলল আজিজ। আমি তার কাছে সবকিছু শেয়ার করি এবং জানতে চাইলাম যে ওই রুমে কি হয়েছিল। সে প্রথমে বলতে চায়নি। অনেক রিকোয়েস্ট করার পরে সে বলল ওই রুমে এক বৃদ্ধ লোক থাকতেন এবং তার পাশের রুমে অন্য একজন লোক থাকতো। হঠাৎ কি নিয়ে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এক পর্যায়ে বৃদ্ধ লোকটি তাকে আঘাত করে, আর সেই দিন রাতেই বৃদ্ধ লোকটিকে মেরে একটা ডিপ ফ্রিজের ভেতর রেখে সেই রুম থেকে ডিপ ফ্রিজের ভেতরে রেখে সেই রুম বন্ধ করে দিয়ে লোকটি পালিয়ে যায়। তার কিছুদিন পর বাড়ির মালিক তাদেরকে দেখতে না পেয়ে পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশ সেই বৃদ্ধ লোকটির লাশ খুঁজে পায় এবং দ্বিতীয় লোকটিকেও আটক করে। সবকিছু শোনার পরে আমি সেদিনই আমার অফিসে জানাই এবং ওই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাই। এটাই ছিল ঘটনা। এন্ড আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি, আমাদের মানে আবারও আলিফের কাছে আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনায় আমরা যাব এবং সেটা খুব ছোট্ট একটা ঘটনা। এছাড়া এর মধ্যে দেখতে পাচ্ছি যে ডেভিল রাফি আমাদের এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি নাহিদ এবং অনন্য যশোর থেকে ডক্টর আলিফের স্টোরিটা, ফার্স্ট স্টোরিটা সব মুসলিমদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। শুভ্র লিখেছেন, ভাইয়া 2 বছর পরে শুনছি যদি এসএমএস না পড়ো তবে আর এসএমএস করবো না। তৌফিক আমাদেরকে লিখেছেন প্রথমবার সিরাজগঞ্জ থেকে তিনি লাইভ শুনছেন এবং আরিফ তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি রাজ এটা আচ্ছা সোহানা আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি মোস্তাক বেদি রোড থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং এটা তার ফেভারিট শো সেটা তিনি লিখেছেন এবং অনেক বেশি এনজয় করছেন তিনি। সাগর বরগুনা থেকে আমাদের সাথে লিখেছেন যে ডক্টর আলিফের লাস্ট স্টোরিটা অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংকস ডক্টর আলিফ। ফিরোজ আমাদের ওয়াবদা কলোনি খুলনা থেকে লিখেছেন স্টোরির যে ইমেইলের যে স্টোরি এটা হরেবল ছিল তার কাছে মনে হয়েছে। এমডি রাজন মোহাম্মদ দুর্গাপুর থেকে রাজশাহী থেকে লিখেছেন। এছাড়া আমাদের সাথে লিখেছেন তানিয়া চট্টগ্রাম থেকে, অনেকদিন পর তিনি শুনছেন। ওয়েলকাম ব্যাক তানিয়া। FNAH সাকিব আমাদেরকে লিখেছেন থ্যাংক ইউ রাসেল ভাই আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আশরাফ লিখেছেন আমাদেরকে ভূত এফএম রক্স। এছাড়াও সানি উত্তরা সেক্টর 7 থেকে আমাদের সাথে আছেন। সোনিয়া চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন। আমরা চলে যাচ্ছি আবারও ঘটনায়। ইন দ্য মিন টাইম আপনারা এসএমএস করতে ভুলবেন না। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে আবারও। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যেটা যে লাস্ট ঘটনা আপনাকে শেয়ার করেছিলাম তখন, যে এটা আমার বাবার ঘটনা, বাবার সাথে ঘটে যাওয়া বলা চলে, আবার বাবার মানে ইচ্ছার একটা মানে মানে ওটা বলা যায় যে তার ফ্রেন্ডের সাথে তারা একটা প্ল্যান করেছিল আর কি। তার ফ্রেন্ড আগে এই ঘটনাটি বলে যে ঢাকার ভেতরে এরকম কিছু একটা হয়ে থাকে আর কি। তো আমার বাবা তা বলে যে ঠিক আছে আমি এরকম কিছু প্রত্যক্ষ করব এবং সামনের থেকে প্রত্যক্ষ করবো। এটা আমি অনেক আগে আমার বাবার কাছে শুনেছিলাম। তো বাবাকে নিয়ে যাওয়া মানে ওইরকম একটা বাসা আছে যেখানে চিকিৎসা করা হয় আর কি। তো বাবার প্রথমে জিনিসটা একটু অবিশ্বাস তো লাগলো, বলে যে ঠিক আছে এরকম হলে আমি দেখবো। তো তার বা ফ্রেন্ড তাকে নিয়ে যায় আর কি। সে যখন নটরডেমে পড়তেন তখন এই ঘটনাটি ঘটে আর কি। তো তার ফ্রেন্ড তাকে কমলাপুরে নেওয়ার পরে ওই জায়গা থেকে তাকে চোখ বেঁধে ফেলা হয় এবং যাতে সে অ্যাড্রেসটা কোনোভাবে আইডেন্টিফাই না করতে পারে আর কি। তো যখন তাকে ওই বাসাতে নিয়ে যাওয়া হয়, বাবা খালি বাসার ভিতরে ঢোকা, নিজেকে ঢোকা অবস্থা পায়, কারণ বাবাকে আগেই বলে নিয়েছে যে তোকে ট্রাস্ট করতে হবে আমার। তো ওই বাসায় ঢোকার পরে রাসেল ভাই যেটা হচ্ছে যে সে বাবাকে একটি রুমে ঢোকানো হয়। রুমে ঢোকানোর পর দেখা যায় যে রোগীর কাজ হবে সেই রোগীতে বিছানায় শুয়ে আছে, তাকে হাতের মধ্যে সালাইন দেওয়া আছে আর কি। আরেকজন হুজুর জায়নামাজ বিছিয়ে বসে আছেন। তো বাবা আর তার ফ্রেন্ড আর এই দুইজন ছাড়া আর কেউ নাই বাইরে, কিন্তু রোগীর আত্মীয় স্বজন বসে আছে। তো হুজুর দরজা লাগিয়ে দিলেন এবং বললেন যে পানিটি সাথে রাখেন। আর পানিটি কিছুক্ষণ পর এই টাইমটায় যখন আপনি কিছু একটা সিগন্যাল পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি, এই সময় আমার শরীরে ছিটাবেন পানিটি। তো সে কি করলো, দরজা লাগিয়ে দিল এবং রুমের ভেতরে 1 ফোঁটা আলো, 1 ইঞ্চি আলো যাতে না ঢোকে এরকম মানে টাইট করে দিয়ে দিলেন আর কি। এমনকি দরজার নিচে যেসব ফাঁকা থাকে এটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তো লাইট বন্ধ করে বলে যে আরেকটি কথা, আমি যখন আপনি কোনো ধরনের সালামের সাউন্ড পাবেন কোনোভাবেই আপনি ইগনোর করবেন না সালামটি। যে কয়বার সালাম আসে সেই কয়বারই সালামের অ্যান্সার দিবেন। সালামের অ্যান্সারটা অবশ্যই দিবেন, দুইজনকেই বলে দিচ্ছে। তো বাবা আর মানে তার ফ্রেন্ড একসাথে পাশাপাশি বসে আছে। দরজা দিয়ে যদি কেউ যাওয়া আসা করতো তার অবশ্যই বুঝতো এখান দিয়ে কেউ যাচ্ছে। তো যাই হোক ওই রুমে তারা 4 জনই ছিলেন, এই রোগীটি সহ। তো কিছুক্ষণ পরে লাইট সব বন্ধ করে ওই যে হুজুর ছিলেন জায়নামাজের উপরে তিনি দোয়া পড়তে শুরু করলেন। দোয়া পড়ার এক পর্যায়ে
সাউন্ডটা খুব বুদবুদ আকারের রাসেল ভাই, বুদবুদ আকারে আস্তে আস্তে সবাই যখন সালাম দিল, আমার বাবা বললেন যে আমি তখন সালামের অ্যান্সার পাচ্ছি, মানে সালাম দিচ্ছে খালি পাচ্ছি। ওই 7-8টা সালাম দেওয়ার পরে আমরা সবাই, আমি ওরকম ভাবে ওয়ালাইকুম আসসালাম 7-8 বার বললাম। বলবার পরে কিছুক্ষণ পর আমি শব্দ পাচ্ছি যে কেচি, ইনস্ট্রুমেন্টস এর শব্দ, অনেক ইনস্ট্রুমেন্টের শব্দ, এবং 7-8 জন, মানে অনেকেই যে ওই রুমের ভিতরে কথা বলছে সেটাও সাউন্ড পাচ্ছি। কিছুক্ষণ পরে কাজ হলো, প্রায় 10 থেকে 15 মিনিট কাজ শেষ হওয়ার পরে একটা সাউন্ড দিল, আবার আসসালামু আলাইকুমের সাউন্ড, এবং সবাই তো তিনি আবার তারা দুজন মিলে আবারও সালামের অ্যান্সার নেওয়ার পরে ওই পানি মানে লাইট জ্বালালেন, লাইট জ্বালানোর পর হুজুরের শরীরে পানি ছিটালেন, এবং হুজুর যখন মানে আস্তে আস্তে সে জ্ঞান ফিরল আর কি, হুজুর নিজেও অজ্ঞান ওই অবস্থায় হুজুরের জ্ঞান ফিরল, এবং দেখলো, তারা যেটা দেখলো যে খাটের উপরে অনেকগুলো ওষুধ পড়ে আছে। এগুলি কিন্তু রাসেল ভাই যখন লাইট অফ করে তখন ছিল না, তখন ছিল না। আচ্ছা। হুজুর তার তাদের সামনে 2 হাত সামনে হুম, হুম। গেছে, মানে দোয়া পড়েছে, কিছু একটা পড়েছে। আর যেটা হচ্ছে যে তারা স্পষ্ট শুনতে পায় ইনস্ট্রুমেন্ট যে নাড়াচাড়া হচ্ছে। তো হুজুর যখন জিজ্ঞেস করলো যে এটা কিভাবে সম্ভব, এবং পেশেন্টের শরীরে কিন্তু রাসেল ভাই কাটার দাগ, এবং সব জানতে পারে যে অ্যাপেন্ডিসেক্টমি, আমরা জানি অ্যাপেন্ডিসাইটিস হলে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়, পেশেন্টকে অ্যাপেন্ডিসেক্টমি করে মানে মানে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করে তারা চলে গেছে, এবং পেশেন্ট সুস্থ অবস্থায় আছে। তাদের মানে এটা ওনার কথা আর কি, বলে যে এরকম মানে কাজ আগে রাসেল ভাই হতো ঢাকা শহরে, এটা একদম চাক্ষুষ প্রমাণ আমার নিজের বাবা আর কি, যে এরকম অপারেশন হতো। পরে বললো যে এখানে 7 জন ডক্টর 4 জন ডক্টর আসলো, 3 জন নার্স এসে অপারেশন করে চলে গেছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমরা একটা ছোট বিরতিতে আবারও যাবো এবং আমাদের নতুন অতিথি নিয়ে আসতে হবে, সেই জন্যই। সো আমাদের সঙ্গে থাকুন। যারা SMS করতে চান তারা চলে যান মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা ইমেল করতে চান, ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাবে আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা চলে যান মানে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আপনারা ফেসবুকে যারা ভিজিট করতে চান আমাদের দুটো পেজ, তারা চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.raffle। কিছুক্ষণের মধ্যে আমি ইনবক্সে বলবো, আপনাদেরকে অনুরোধ করবো যারা দেশের বাইরে থেকে শুনছেন, সরাসরি লাইভ শুনছেন, তারা আমাদেরকে ইনবক্স করবেন ফেসবুকে, তাদের SMS, তাদের টেক্সট গুলো আমরা নিব, এবং ফেসবুকের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই সপ্তাহে আমি গত সপ্তাহের বেশ কিছু মেসেজ পড়তে চেয়েছিলাম, সেই মেসেজগুলো আজকে আমি আমি আই এম রিয়েলি সরি যে আজকে সেই মেসেজটা আমার কাছে মানে যেখানে আমি সেগুলো সংগ্রহ করেছিলাম সেই পেজটা আমার কাছে আনফরচুনেটলি এই মুহূর্তে নেই। সো নেক্সট টাইম আমি ইনশাল্লাহ পড়বো। আজকে যারা দেশের বাইরে আছেন স্পেশালি, যারা সবার কাছে একটু অনুরোধ, প্লিজ একটু সুযোগ দিবেন যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদেরকে আমাদের সাথে কমিউনিকেট করার জন্য। প্লিজ আপনি যদি দেশের বাইরে না থাকেন, শুধু শুধু বলবেন না যে আমি অমুক জায়গা থেকে লিখছি, প্লিজ, এটা একটা আমার অনুরোধ থাকলো। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছে একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ভূত এফএমে, এবং চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম দীপ্ত লালা, আমি শ্যামলী থেকে এসেছি। ওকে, চলে যাই আপনার ঘটনায়। আমার ঘটনাটা আসলে আমার কাকার মুখ থেকে শোনা, আজ থেকে প্রায় 10-11 মাস আগের ঘটনা, কক্সবাজারে। হুম হুম আমি বিজনেস পারপাসে, হোটেলটির নাম বলছি না, হুম সেখানে 7 তলার একটি রুমে, আপনার রুমের যারা আসে, গেস্টরা যারা আসে, সবাই বলে যে রুমের শাওয়ার কেউ ছেড়ে দিচ্ছে, রাতের বেলা ঘুমানোর সময় কেউ লাইট জ্বালিয়ে দিচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। হোটেল অথরিটিকে এগুলা জানানো হয়, হোটেল অথরিটি এগুলা কেয়ার করে না। তারপর সেখানে কিছুদিন পরে একজন রুম সার্ভিসের লোক জয়েন নেয়। তার কাজ হলো রাতের বেলা অ্যাক্টিভ থাকা, সে সবকিছু দেখাশোনা করে রাতের বেলা। তার জয়েনের 4-5 দিন পরে সে বাইরে থেকে দেখলো যে 7 তলার ওই রুমটাতে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, এবং বাইরের দিকে মাথার চুলগুলা ছাড়ানো অবস্থায় দাঁড়িয়ে আছে সেখানে। সে ফার্স্টের দিন দেখলো, কাউকে কিছু বলেনি। তার পরের দিন
রাতের বেলা 2টা 2:30 এই সময়ে সে আবার দেখে। সে পরে হোটেল অথরিটিকে সেটা জানায় যে আমি এরকম দেখলাম। পরে হোটেল অথরিটি অতটা কেয়ার করেনি ব্যাপারটা। তার কিছুদিন পর, প্রায় সপ্তাহখানেক পর, সে হোটেলে সবকিছু চেক করছে আপনার সিঁড়ি দিয়ে উঠে উঠে। যখন 6 তলায় সে যায়, তখন সে একটা চাপা কণ্ঠে আর্তনাদ তার কানে আসে, কান্নার শব্দ। সে তখন একটু ভয় পেয়ে যায় যে কি হলো এখানে। সে যখন 7 তলায় উঠে সিঁড়িতে দেখলো যে সাদা শাড়ি পরা ওই মহিলাটি বসে কাঁদছে এবং তার দিকে তাকিয়ে আছে। তারপরে সে ওইটা দেখে ভয়ে চলে আসে ওখান থেকে এবং পরের দিনই সে চাকরি ছেড়ে দেয়। তার প্রায় 15-20 দিন পর হোটেলের একজন সিকিউরিটি গার্ড চাকরি ছেড়ে দেয়। আচ্ছা। সিকিউরিটি গার্ড চাকরি ছেড়ে দেয়, তার কারণ হলো সে বাইরে হোটেলের গেস্টদের বসার জন্য একটি জায়গা আছে। সে রাত 3টা বাজে সে খেয়াল করলো যে সেখানে সাদা শাড়ি পরা মহিলা বসে কাঁদছে। সে তার মানবতার খাতিরে সামনে গিয়ে জিজ্ঞেস করতে চায় যে আপনি কাঁদছেন কেন। সামনে গিয়ে জিজ্ঞেস করতে যখনই যাবেন, তখন দেখলো যে মহিলাটা ভ্যানিশ, মহিলাটা সেখানে নেই। সে হয়তো ভাবলো যে এটা আমার মনের ভুল। তারপর সে পরের দিন আবার রাতের বেলা তার এরকম দেখলো। সে যখন সামনে গিয়ে জিজ্ঞেস করতে যাবে যে আপনি কাঁদছেন কেন, সঙ্গে সঙ্গে দেখলো যে মহিলাটা ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু খুব জোরে কাঁদলো সে মহিলাটা। তারপরের দিনই সে অফিসে সবকিছু বলে চাকরিটা ছেড়ে দেয়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। ইন দ্য মেন টাইম আমাদের অবশ্যই SMS পাঠাতে ভুলবেন না। যারা SMS পাঠাবেন তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FWRTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমি সোহান আহমেদ। কোত্থেকে এসেছেন আপনি? আমি খিলক্ষেত নিকুঞ্জ থেকে এসেছি। ওকে, শুনি আপনার ঘটনা। তো আমি আমার ঘটনা সরাসরি চলে যাচ্ছি। তো এটা 2014 সালের সেপ্টেম্বর মাস। আমি ঢাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হই। ভর্তি হওয়ার কারণে আমার ঢাকায় থাকতে হয়। তো আমার ঢাকায় কোনো রিলেটিভ না থাকায় আমাকে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকতে হয়। তো আমি আরো 5 জন মিলে একটা ফ্ল্যাট বাসা ভাড়া করি। তো বাসাটা ছিল 3 রুমের, প্রতি রুমে 2 জন করে থাকতাম। আমি আর ফারদিন ভাই থাকতাম এক রুমে, পাশের রুমে সাইফুল ভাই, মিলন ভাই, আর পাশের রুমে অন্য 2 জন। তো আমাদের মধ্যে আমি আর ফারদিন ভাই স্টুডেন্ট ছিলাম, আর বাকিরা সবাই জব করতো। তো দেখা যেত জব অফিসে আসতে আসতে সবার সন্ধ্যার পর হইতো। আসতো, এসে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করতো। ডিনার করার পর জেনারেলি কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে 12টার মধ্যে সবাই শুয়ে যেত। যেহেতু আমি আর ফারদিন ভাই স্টুডেন্ট ছিলাম, তো আমরা রাতে স্টাডি করতাম, প্লাস ফেসবুকিং এইভাবে একটু আমাদের 2টা পর্যন্ত দেখা যেত আমরা সজাগ। তো এভাবে যাচ্ছিল। তো বাসায় ওঠার 2-3 দিন ভালো গেল। তো তৃতীয় দিন থেকে আমরা কিছু অদ্ভুত শব্দ পেতে থাকি। যেমন কিচেন থেকে হাঁড়ি পাতিল পড়ে গেলে যে শব্দগুলা, পানির ট্যাপ থেকে পানি পড়তেছে, এরকম শব্দ। তো আমরা মাঝে মধ্যে যাই, গিয়ে কিচেনে দেখি হাঁড়ি পাতিল পড়ে আছে, বাট ট্যাপ থেকে পানি পড়ছে না। তো আমরা বিষয়টা প্রথম 2-1 দিন একটু নর্মাল মনে হলেও তারপরে একটু অ্যাবনর্মাল মনে হয়। তো এভাবে যাচ্ছে। তো বাসায় ওঠার এক উইক পরে মিলন ভাই, মানে আমরা রাতে পড়তেছিলাম, আমি অ্যাসাইনমেন্ট করছিলাম আর ভাইয়া পড়তেছিল। তো ওই দিন মিলন ভাই হঠাৎ চিৎকার করে। তো চিৎকার করে মিলন ভাইয়ের চিৎকার শুনে আমি আর ফারদিন ভাই রুম থেকে বের হয়ে যাই। রুম থেকে বের হয়ে যখন কিচেনের সামনে যাই, গিয়ে দেখি মিলন ভাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তাকে দেখে আমরা রুমে নিয়ে যাই, তাকে পানি দেই। পানি দেওয়ার পর তার সেন্স তখনও ফিরেনি। ভোর 4টার দিক তার সেন্স ফেরার পর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি তো রাতে প্রচন্ড চিৎকার করলেন, তো আমরা আপনাকে যে কিচেনের সামনে পাই। তারপর সে যা বললো এরকম ভাবে বলছে যে আমি কিচেনে যাচ্ছিলাম কয়েল ধরানোর জন্য, লাইটার আনতে। তো কিচেনের ভিতরে ঢুকবো, তখন দেখি কিচেনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, রান্না করতেছে, মানে চুলার দিকে মুখ করে। তো আমি কিছু বলতে যাচ্ছি, তখন মেয়েটি আমার দিকে ফিরে তাকায়। আমি বুঝতে পারছি যে একটা মেয়ে, কিন্তু মেয়েটির ফেসটা আমি দেখতে পারিনি। তো আমরা ঘটনাটাকে একটু খামখেয়ালি ভাবে নিয়েছি। আমরা ভাবছি হয়তো বা মনে ভুল টুল হবে কিছু একটা। তো গেল, এভাবে যাচ্ছে। তো হাঁড়ি পাতিল পড়তেছে, পানির শব্দগুলা এগুলা চলতেছে।
তো তার মিলন ভাইয়ের সাথে ঘটে যাওয়া 7-8 দিন পর, তখন ডেটটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের 23 তারিখ। ওই দিন আমি পড়তেছি আর ভাইয়া ফেসবুকিং করতেছে, ফারদিন ভাই। তো পড়তেছি আমি, তো আমার হঠাৎ একটু খিদা লাগে, তো আমি ভাবতেছি কিছু খাবো, তো আমি ভাবতেছি একটা আপেল নিলাম, আপেলটা কিচেন থেকে ধুয়ে নিয়ে আসবো। তো কিচেনে আমি ঢুকতেছি, কিচেনের সামনে আমি ঢুকবো, তো যেহেতু ডাইনিং পার হয়ে তো কিচেনে যাইতে হয়, তো ডাইনিং এর লাইটটা আপনার অন করা আছে, তো আর কিচেনের লাইটটা আমি চালানোর প্রয়োজন মনে করিনি। তো আমি কিচেনে ঢোকার পর দেখি চুলার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আমি কোনো কথা বলতে পারতেছি না, আমি শুধু তাকিয়ে আছি। মেয়েটি আমার দিকে ফিরে তাকানোর পর আমি কথা বলতে চেষ্টা করি বা চিৎকার করতে চেষ্টা করি, কিন্তু আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হয়নি। আমি 40 সেকেন্ড হবে হয়তো দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো শব্দ করতে পারিনি, তারপর কিছু বলতে পারি না। পরদিন সকালে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি। ভাইয়ারা জানতে চাই যে কি হয়েছিল গত রাতে। আমি আমার ঘটনাটা বলি। বলার পর আমি একটু বেশি ভয় পাওয়ায় বাসায় থাকতে চাই না। আমাকে ফারদিন ভাই বাসার সাথে মসজিদ, এখানে হুজুরের কাছে নিয়ে গিয়ে একটা তাবিজ দেয় হুজুর। তাবিজটা আমি বেশ কিছুদিন ক্যারি করার পর আমরা ওই দিন সন্ধ্যায় বাড়িওয়ালার কাছে যাই, জানতে চাই যে আঙ্কেল আমাদের তো এই সমস্যাগুলো হচ্ছে, তো আমরা কি কোনো সমস্যা আছে নাকি বাসায়। তো আঙ্কেল আমাদেরকে জানায় যে তোমরা এখানে ওঠার 6 মান্থ আগে থেকে একটা ফ্যামিলি থাকতো, তো ওই ফ্যামিলির একটা মেয়ে ওইখানে সুইসাইড করে। তো সুইসাইড করার 1 মাস পর সামাজিক কোনো কারণে ওরা এখান থেকে মুভ করার পর 1 মাস বাসাটা ফাঁকা ছিল, তারপর আরেকটা ফ্যামিলি আসে। ওরা এখানে 2 মাস লিভ করছে, বাট ওরা কিছু হাড়ি পাতিল পইড়া দেওয়া, কোনো মেয়ের কান্নার শব্দ, এসব শব্দ পাওয়ার পর ওরা এখানে থাকে না, তারপর ওরাও চলে যায়। তারপর আবার 1 মাস বাসা ফাঁকা, তারপর তোমরা উঠো, তো এটাই পাবা আর কিছু না। তারপর আমরা আঙ্কেলকে বলি যে আঙ্কেল, তো আমরা এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, তো আমরা চাচ্ছি বাসাটা চেঞ্জ করব, তো আমরা নতুন বাসা খুঁজতেছি, তো অন্য বাসা পেলে আমরা এখান থেকে মুভ করবো। বাড়িওয়ালা সাই দেয়। তারপর আমি আর ওই বাসায় থাকি না, আমি ওইখান থেকে আমার ফ্রেন্ডের বাসায় যেয়ে থাকি। আর 4 দিন পর, ওই ঘটনা ঘটার 4 দিন পর আমরা একটা নতুন বাসা পাই আর এখান থেকে মুভ করি। রাসেল ভাই, Okay. এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি আরো একবার বলি যারা আমাদের সাথে এখনো পর্যন্ত আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ।